আজ আমার বিয়ে হলো পারিবারিকভাবে। ভাবতেই অবাক লাগছে। কালকে এই সময় আমি এক বাড়ির মেয়ে ছিলাম, আর আজ অন্য একটা বাড়ির বউ। আমি রাইসা, এবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আর যার সাথে বিয়ে হয়েছে তার নাম রাফিদ। সে নিজেদের ব্যবসা সামলায়। এর থেকে বেশি কিছু জানি না। বিয়ের আগে একবার শুধু তার সাথে কথা হয়েছে, তাও প্রয়োজনীয় বিষয়ে। আমার এখনই বিয়ে করার ইচ্ছা ছিল না, অন্তত অনার্স কমপ্লিট করতে চেয়েছিলাম। অবশেষে বিয়ের সব নিয়ম পালন করে এখন বাসর ঘরে বসে আছি আমার স্বামীর অপেক্ষায়। তিনি আরও 2 ঘন্টা পরে রুমে প্রবেশ করলেন। রাত তখন প্রায় 12টা ছাড়িয়ে। এসে সোজা আমার সামনে দাঁড়িয়ে কোনো ভনিতা না করে বলল, দেখুন, আমি একজনকে ভালোবাসি। আমি আপনাকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। আমি এশাকে খুব ভালোবাসি, তাই ওর জায়গা আমি কাউকে দিতে পারবো না। আরও কিছু বলবে তার আগে আমি ঘোমটা খুলে বললাম, বসে বলুন। আর আপনি কি গরু রচনার মতো মুখস্থ করে এসেছেন নাকি? দম না ফেলে বলতে আসেন। আচ্ছা, যাই হোক, তারপর বাকিটা বলুন। তিনি হতভম্ব হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। সে যে খুব খুশি, অবাক হয়েছে তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। নতুন বউয়ের মুখে এমন কথা শুনলে যে কেউ অবাক হবে। তার মুখের সামনে হাত নাড়িয়ে বললাম, কি হলো বলুন। তিনি নিজেকে সামলে নিয়ে আবারও বলতে লাগলেন, দেখুন, আপনি কিছু মনে করবেন না। আমি বললাম, না না, কিছু মনে করার নাই। আপনি বলতে থাকুন। নতুন বউকে এগুলো বললে কিছু মনে করতে পারে? সব শুধু শুনে নেই, তারপর বোঝাচ্ছি। তিনি বললেন, আমি আসলেই নিরুপায় ছিলাম। এক প্রকার বাধ্য হয়ে আপনাকে বিয়ে করেছি। মা কসম দিয়েছিল তাই বাধ্য হয়েছিলাম। তবে কথা দিচ্ছি, আপনি যতদিন এখানে থাকবেন আপনার কোনো অযত্ন হবে না। নিজের মন মতো চলাফেরা করতে পারবেন। তবে আমার কাছে ঘেঁষতে পারবেন না। আমার থেকে সবসময় দূরে দূরেই থাকবেন। আর প্লিজ, এই কথাগুলো বাইরে কাউকে বলবেন না। এটা আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আমি চাই না মা বাবা কষ্ট পাক। আমি বললাম, আচ্ছা, তো এই কথাগুলো বিয়ের আগে বলেননি কেন? তাহলে আমি বিয়েটা ভেঙে দিতাম। উনি বললেন, মা বলেছ এই বিয়ে যদি না করি বা ভেঙে দেওয়ার চেষ্টা করি বা আপনাদের কাউকে কিছু বলি, তো মার মরামুখ দেখব। তাও ভেবেছিলাম আপনাকে বলবো, কিন্তু কথা বলার সময় মা পাশে ছিল। তারপর আর বিয়ের আগ পর্যন্ত কথা বলতে দেয়নি, তাই কিছু জানাতেও পারেনি। আমি বললাম, তো আমি যদি সবসময় আপনার কাছেই থাকি, আপনার ভাষায় ঘেঁষি, তো কি করবেন? এক গালে হাত দিয়ে হাঁটুর উপর ভর দিয়ে উত্তরে তিনি একটু কঠোর হয়ে জবাব দিলেন, তখন আমি কঠোর হতে বাধ্য হব, আর সেটা আপনার জন্য ভালো হবে না। আমি তাকে আর কিছু না বলে সোজা দরজা খুলে বের হয়ে গেলাম। তিনি পেছন থেকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছি? আমি বললাম, আপনি না বললেন আমি আমার মন মতো চলাফেরা করতে পারবো, তাহলে এখনই কৈফিয়ত চাচ্ছেন কেন? বলে বেরিয়ে আসলাম। আমাকে যেতে দেখে তিনি অনেকটা অবাক হয়ে আমার পিছু নিলেন। বের হয়ে তার এক আত্মীয়, হয়তো কাজিন হবে, তাকে বললাম শ্বশুর শাশুড়ির রুমটা দেখিয়ে দিতে। তিনি চরম বিস্ময় নিয়ে মুখটা হাঁ করে বললেন, কোনো সমস্যা ভাবি? আমি বললাম না, একটু দরকার ছিল। তিনি আমাকে সাথে করে শ্বশুর শাশুড়ির রুমে নিয়ে গেলেন। আমি তাকে ধন্যবাদ জানালাম। তারপর শ্বশুর শাশুড়িকে সালাম দিয়ে ভেতরে আসার অনুমতি চালাম। তারা জেগেছিলেন। হঠাৎ এত রাতে আমাকে দেখে ভীষণ অবাক হলো। তাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে এই মুহূর্তে তারা এখানে আমাকে কল্পনা করেনি। একে অপরের মুখ চাওয়াচাই করে অনুমতি দিলেন। আমি ভেতরে প্রবেশ করে তাদের সামনাসামনি বসলাম, আর তখন রাফিদও রুমে প্রবেশ করলো। আমি এক পলক তার দিকে তাকিয়ে শাশুড়িকে বললাম, আপনাদের সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে। তার আগে আমার আব্বুকে একটু ভিডিও কল দিন। আমার কথাগুলো শুনে তাড়াতাড়ি রাফিদ বলল, চলো, ঘরে গিয়ে আমরা কথা বলি। এখন আম্মু আব্বু রেস্ট নেবেন, কালকে সকালে বাসায় কথা বলো। শ্বশুর শাশুড়ি বিষয় নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। পরে শ্বশুর বললেন, কি হয়েছে মা? হঠাৎ করে এত রাতে ওই বাড়ি কল দিতে বলছো কেন? আমি বললাম, সেটা কল দিলেই জানতে পারবেন। প্লিজ একটু কল দিন। তারপর শ্বশুর বাবা তার ফোন নিয়ে আব্বুর নাম্বারে কল দিলেন। আর এদিকে রাফিদ ঘামতে লাগলো। দুবার রিং হওয়ার পর ওপাশ থেকে আব্বু রিসিভ করলেন। সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করে আব্বু বললেন, কিছু হয়েছে কি বিয়াই? এত রাতে যে কল দিলেন? রাইসা ঠিক আছে? শ্বশুর বললেন, জি বৌমা ঠিক আছে, কিন্তু ও আপনার সাথে কথা বলতে চায়, তাই কল দিয়েছি, বলে আমাকে তার ফোনটা দিলেন। আমি আব্বুকে বললাম, এখন আমি সবাইকে খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, তাই তোমাকে এখন কল দিয়েছি। ভাইয়া আর আম্মুকেও ডেকে আনো। এখন ঘরে আমি, রাফিদ, ননদ, শ্বশুর শাশুড়ি রয়েছি। আর ওপাশে আম্মু আব্বু আর ভাই আছে। নীরবতা ভেঙে আমি গলা পরিষ্কার করে প্রথমেই শাশুড়িকে বললাম, আচ্ছা আম্মু, আম্মু বলে ডাকলাম। আপনি তো জানতেন যে আপনার ছেলে অন্য একজনকে ভালোবাসে, তাও কেন তাকে জোর করে আমার সাথে বিয়ে দিলেন? জানেন তো, যে জোর করে তার যাই হোক, ভালোবাসা হয় না। আমার কথা শুনে আমাদের বাসার সবাই চমকে গেল। শাশুড়ি আম্মু রাফিদের দিকে কটমট করে তাকিয়ে আমাকে স্বাভাবিকভাবে বললেন, আমি জানি কোন জিনিসে আমার সন্তানের ভালো হবে।
এখন অন্য মেয়েকে আবেগে ভালোবাসে, পরে সংসার করতে করতে একদিন তোমাকেও ভালোবেসে ফেলবে, তখন তোমাকে ছাড়া কিছুই বুঝবে না। আমি ভেবেচিন্তে বিয়েটা দিয়েছি। আমি বললাম, আপনার চিন্তা অনুযায়ী নাও তো হতে পারে। তিনি বললেন, কেন হবে না? তোমাদের সম্পর্কটা একটা পবিত্র বন্ধন, আর পবিত্র বন্ধনে আল্লাহর তরফ থেকে এমনই ভালোবাসা তৈরি হয়। আমি বললাম, কিন্তু উনি তো আমাকে বললেন উনি নাকি আমাকে স্ত্রী হিসেবে মানতে পারবেন না, আমি নাকি কিছুদিনের অতিথি মাত্র, তিনি তার প্রেমিকাকে ভুলতে পারবেন না। কথাগুলো শুনে শ্বশুর বাবা গম্ভীর স্বরে বললেন, এগুলো কি সত্যি রাফিদ? রাফিদ মাথা নিচু করে আমতা করতে লাগলেন। শ্বশুর বাবা ধমক দিয়ে বললেন, আমি কিছু জিজ্ঞাসা করেছি। তখন রাফিদ নিচু স্বরে বলল, হুম। আমার পরিবার শুধু অবাক হয়ে সব শুনছে। রাফিদের কথা শুনে ভাইয়ার গিয়ে কিছু বলতে যাবে, তার আগে আমি রাফিদ দিদিকে তাকিয়ে বললাম, তা আপনার কাছে কোন সম্পর্কের দাম বেশি, বৈধ সম্পর্কের নাকি অবৈধ সম্পর্কের? তিনি কোনো জবাব না দিয়ে মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইলেন। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে আম্মু আব্বু ভাইয়াকে বললাম, কিছুটা হলেও বুঝতে পেরেছ নিশ্চয়ই? তাই আগেই বলে রাখছি, আমার যদি কিছু হয় বা কোনো অত্যাচার করা হয় আমি তোমাদের জানাবো। আশা করি তোমরা সঠিক পদক্ষেপ নিবে। ভাইয়া বলল, তুই চিন্তা করিস না বোন, আমি কালকে ওখানে আসতেছি, তারপর এর একটা হেনস্থ ব্যবস্থা করেই ছাড়ব। আমি বললাম, না ভাইয়া, যা করার আমি করব, তোমরা শুধু পাশে থেকো। পরে যদি তোমরা কেউ বিশ্বাস না করো, তাই এত রাতে কল দিয়ে সবাইকে এক জায়গায় এনে বললাম। উনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, বুঝতে পারিনি হয়তো যে এমন কোনো পরিস্থিতিতে পড়তে হবে, তাই লজ্জায় কোনো কথা না বলে মাথা নিচু করেই আছে। তারপর আবারও আমি রাফিদকে বললাম, তো উত্তর দিলেন না? উনি এক পলক তাকিয়ে কিছু বললেন না। আমি চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নিয়ে বললাম, আপনার প্রেমিকাকে কল দিন। আমার কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল, আর উনি এমনভাবে তাকিয়ে আছেন যেন ওনার চোখ এখনই খুলে পড়ে যাবে। রাফিদ অবাক হয়ে জবাব দিল, কি? ওকে কেন কল দেব এত রাতে? শ্বশুর বাবা বললেন, ও যেহেতু বলেছে নিশ্চয়ই কারণ আছে, কল দিতে বলেছে, কল দাও। উনি আমার দিকে কটকট করে তাকিয়ে পকেট থেকে মোবাইল বের করে এশাকে কল দিলেন। একবার রিং হওয়ার সাথে সাথেই ওপাশ থেকে রিসিভ করে এক মেয়ে ভেজা কণ্ঠে বলল, বলো। ওই আপুকে বলেছে সব? আপুকে মেনে নিয়েছে? কথাটা শুনে আমি ভ্রু কুঁচকে রাফিদের দিকে তাকালাম আর আস্তে করে বললাম, এখন আমি যা যা বলবো আপনার প্রেমিকাকে তাই তাই বলবেন। উনি রেগে কিছু বলতে যাবেন, তার আগেই শ্বশুর ও যা তা বলছে বলো। দুজনেই যে বেশ রেগে আছে তা তাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে। তারপর আমি বললাম, ওনাকে বলুন, দেখো, আমি এখন যা বলবো মন দিয়ে শুনবে আর বোঝার চেষ্টা করবে। উনিও এসাকে তাই বললেন। আমি যা বললাম ও পাশ থেকে এসা বলল, আচ্ছা বলো। আমার এসার কথা শুনে একটু খারাপ লাগলো, তাও খারাপ লাগাকে পাত্তা না দিয়ে বললাম, ওনাকে বলুন, দেখো, আমার বিয়ে হয়ে গেছে, আমি আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না, কারণ সেটা হবে অবৈধ সম্পর্ক। আমি চাই তুমি আমাকে ভুলে যাও। এমন কথা শুনে উনি চুপ করে রইলেন, কিছু বললেন না। আর ওপাশ থেকে এসা নিচু স্বরে কান্না করছে। আমি বললাম, কি হলো বলুন। শ্বশুর বাবাও রেগে বললেন, কি হলো, চুপ করে আছো কেন বলো। তিনি কোনো মতেই নিজের রাগ নিয়ন্ত্রণ করে দাঁতে দাঁত চেপে বললেন, দেখো, আমার বিয়ে হয়ে গেছে, আমি আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না। আমি চাই তুমি আমাকে ভুলে যাও। কথাটা শোনার সাথে সাথেই এসা জোরে কান্না করে দিল। তারপর বলল, এসব তুমি কি বলছো? আমি কিভাবে তোমাকে ভুলে থাকবো? তুমি কি করে এমনটা করতে পারলে? দেখলাম ওনার চোখও ছলছল করছে। আমারও মনটা খারাপ হয়ে গেল। হয়তো তারা সত্যি একে অপরকে ভালোবাসে। সত্যি আমি বা কি করব? বিয়ে না হলে তো সমস্যা হতো না। এখন কিভাবে আমি ওনাদের সম্পর্ক মেনে নিই? না, আমাকে আরও কঠোর হতে হবে। আমি ওনাকে বললাম, এশাকে বলেন, ভালো থেকো, নিজের জীবন গুছিয়ে নিও, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। উনি অসহায় চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি আরও জোর দিয়ে বললাম, কি হলো বলুন। উনি অনেক কষ্টে কথাগুলো বলে ফোন রেখে দিলেন। তারপর আমি বললাম, এবার এসেকে সব জায়গা থেকে ব্লক করে দিন। উনি চিৎকার করে বললেন, এক কাজ করো, আমাকে মেরে ফেলো, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। বলে ফোন আছাড় দিলেন। আমিও চিৎকার করে বললাম, কেন, এখন খুব কষ্ট হচ্ছে? আমার বুঝি কষ্ট লাগেনি? যখন জানলাম আমাকে ঠকিয়ে এই বিয়ে হয়েছে। আরে, আপনার কয়েক বছরের ভালোবাসার প্রেমিকাকে ছাড়তে আপনার এত কষ্ট হচ্ছে, আর আমি আমি আমার পরিবার ছেড়ে একটা অচেনা জায়গায় অচেনা মানুষের মাঝে এসেছি। আমার মনের অবস্থা বুঝতে পারছেন? যেখানে আপনার উচিত ছিল আমাকে মানসিক সাপোর্ট করা, সেখানে উল্টো আরও মানসিক অশান্তি দিচ্ছেন। আপনার মা যা ভেবে জোর করে আমাদের বিয়ে দিল, ওনার ধারণা মতো যদি না হয়ে বুঝতে পারছেন তিনটে মানুষ মরার মতো বেঁচে থাকবে। আপনাকে আর কি বলবো, আপনি তো আরো বেশি ভালো মানুষ। নিজের মায়ের কসমের জন্য আমাকে বিয়ে করলেন, আবার নিজের প্রেমিকার মন রাখতে আপনারা ভালো থাকার জন্য আমাকে ছেড়ে দিতে যাচ্ছেন।
পুতুল খেলা পাইছেন? ডিভোর্স দিতে চাচ্ছেন, ডিভোর্সের পর আমার জীবন কেমন হবে একবারও ভেবেছেন? সমাজে আমাকে কোন চোখে দেখবে? ভাববেন কেন অন্য একটা মেয়ের জীবন নষ্ট হলে আপনাদেরকে আপনারা সুখে থাকলে হলো, তাই না? তাহলে যেখানে আপনারা আমার কথা একবারও ভাবছেন না, সেখানে আমি কেন আপনাদের জন্য স্যাক্রিফাইস করব? বিয়ের আগে একটাবার বললে আজ এমন পরিস্থিতিতে পড়তে হতো না। সবাই আমার কথা শুনে চুপ হয়ে রইলেন, কারণ তাদের কথা বলার মতো কিছুই নেই। তারপর আবারও আমি ওনাকে বললাম, বিয়ে যখন একবার হয়ে গেছে তো ডিভোর্সের কথা ভুলে যান। আমি আমার অধিকার ছাড়ব না। স্ত্রী করে যখন এনেছেন তখন স্ত্রীর সব দায়িত্ব আপনাকে পালন করতে হবে, সেটা মন থেকে হোক বা জোর করে। তারপর একটা লম্বা শ্বাস নিয়ে বললাম, আমি এখন খুব ক্লান্ত, রুমে যাচ্ছি। যেহেতু এ বাড়িতে আছি তাই বাকি প্রশ্নের উত্তর পরেও জানতে পারবো। শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়ে বললাম। ওনারা কিছু বললেন না, শুধু তাকিয়েছিলেন। তারপর রাফিদকে ঘরে চলুন বলে হাঁটা দিলাম, কিন্তু রাফিদ আসছে না দেখে আবারও জোরে বললাম, কি হলো, আসুন। অনিচ্ছা থাকা সত্ত্বেও আসলো। রুমে এসে দেখলাম রাত প্রায় 3টে বাজতে গেল। তাচ্ছিল হেসে মনে মনে বললাম, জীবনে হয়তো এরকম বাসরাত কেউ কাটায়নি। উনি আসলে ওনাকে বললাম, যান ফ্রেশ হয়ে আসুন, নামাজ পড়বো একসাথে। উনি রোবটের মতো ফ্রেশ হয়ে আসলেন। আমি আমার জন্য অপেক্ষা করতে বলে একটা থ্রি পিস নিয়ে নিজেও ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে অজু করে আসলাম। তারপর জায়নামাজ বিছিয়ে দুজন নামাজ আদায় করে মোনাজাতে দোয়া করলাম, হে আল্লাহ, পরম দয়ালু, তুমি আমাকে ধৈর্য দান করো। আমার স্বামীর মনে আমার জন্য অনুভূতি সৃষ্টি করে দাও। উনি যেন অবৈধ সম্পর্কে না জড়ায়। আরও কিছু দোয়া করে নামাজ শেষ করলাম। ওনারও নামাজ শেষে উনি বিছানায় মাথা নিচু করে বসে রইল। আমি ওনাকে বললাম, দেখুন, আমি জানি যাই হোক জোর করে ভালোবাসা হয় না, আর একজনকে ভালোবাসলে বলার সাথে সাথে তাকে ভোলাও যায় না। তাই আমি আপনাকে কিছুদিন সময় দিচ্ছি সবকিছু মেনে নেওয়ার। আমার কথা শুনে উনি আমার মুখের দিকে তাকালেন। ওনার তাকানো দেখে বললাম, এভাবে তাকিয়ে লাভ নেই। আমি কিছুদিনের সময় দিচ্ছি, সারা বছরে না। আর হ্যাঁ, সময় দিচ্ছি বলে আর অপব্যবহার করার চেষ্টা করবে না, সেটা আপনার জন্য ভালো হবে না। কালকে আমি এশার সাথে দেখা করতে চাই সামনাসামনি, আপনি নিয়ে যাবেন। এখন ঘুমিয়ে পড়ুন। উনি কিছু বলতে গিয়েও বললেন না। আমি বিছানার একপাশে শুয়ে পড়লাম। যত এত কঠোর দেখায়, ভেতর থেকে অনেকটাই ভেঙে পড়েছি। দেখলাম উনি আগের মতোই বসে আছে। আমি তাকে বললাম, সিনেমা নাটকের মতো আলাদা ঘুমানোর ভাবনা বাদ দিয়ে এখানে শুয়ে পড়ুন। আমার উল্টো পাশ দেখিয়ে, এখানে অনেক জায়গা আছে। উনি কিছু না বলে শুয়ে পড়লেন। মনে হচ্ছে কথা বলতে জানে না। রাত তখন হয়তো 3টার শেষের দিকে। চোখে ঘুম নেই, চোখ দিয়ে অবিরাম পানি পড়ছে। খুব কষ্ট হচ্ছে। ওভারের সবাইকে খুব মিস করছি। যখন আমার মন খারাপ থাকতো তখন আম্মুর কোলে মাথা রেখে শান্তির অনুভব করতাম। ভাইয়া যতক্ষণ না খুশি হয় ততক্ষণ বিভিন্ন হাসির কাজ করে যেন হাসি। আর আব্বু যখন আদরে গলায় জিজ্ঞাসা করতো তখন অতিরিক্ত আহ্লাদে কেঁদে দিতাম। আজও আমার ভীষণ মন খারাপ, তবে পাশে কেউ নেই। আমি কাঁদলে কখনো শব্দ বা শরীর কাঁপে না, তাই কাঁদলে পাশে জাগ্রত থাকা মানুষও বুঝতে পারে না আমার কান্না। অনেক কিছু ভাবতে ভাবতে অবশেষে ঘুমিয়ে পড়লাম। আজানের শব্দে ঘুম ভেঙে গেল। কিছুক্ষণ এপাশ ওপাশ করার পরে উঠে ফ্রেশ হয়ে অজু করে এসে ওনাকে ডেকে তুললাম। উনি অজু করে মসজিদে গেলেন, আর আমি নামাজ শেষ করে রুমের বাহিরে গেলাম। দেখলাম শাশুড়ি রুমে লাইট জ্বলছে, হয়তো তিনিও নামাজ আদায় করছেন। সারা বাড়ি টই টই করে ঘুরে দেখতে লাগলাম। ও, বলাই হয়নি তো, আমাদের বিয়ে তেমন অনুষ্ঠান করে করা হয়নি, তাই এ বাড়িতে কেউ নেই। যারা উপস্থিত ছিলেন তারা কালকেই যার যার বাড়ি চলে গেছেন, কিছু কাজিন ছাড়া। বাড়িটা যখন দেখছিলাম তখন ননদ পাশে এসে দাঁড়ালো। হঠাৎ করে আসাতে আমি চমকে উঠলাম। রাফিয়া মিষ্টি এসে বলল, ভয় পাওয়ার কিছু নেই ভাবি। আমি, বাড়ি দেখছিলে বুঝি, চলো আমি তোমাকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখাচ্ছি। আমি অবাক হয়ে ভাবছি, কালকে এত কিছুর পরেও রাফিয়া এত স্বাভাবিক কিভাবে। আমার নীরবতা দেখে রাফিয়া বলল, কি হলো, তোমাকে তুমি করে বলাতে কি রাগ করলে নাকি? আমি মুচকি এসে মাথা দুপাশে নাড়িয়ে না বললাম। তারপর হেসে বললাম, রাগ করার কি আছে, বরং খুশি হয়েছি। চলো দেখাবে, চলো। বাড়িতে ঢুকতেই প্রথমে ড্রয়িং রুম, তার পাশে গেস্ট রুম, তার পাশে সারি সারি 3টা রুম। 3 রুমের সাথে বেলকনি। প্রথমটা আমাদের, তারপর ননদের রুম, তারপর শ্বশুর শাশুড়ির রুম, তার অপর পাশে আরেকটা গেস্ট রুম, তারপর কিচেন। আর সিঁড়ির বাড়ির মাঝ বরাবর ছাদটা বেশি সুন্দর। এক পাশে মাঝারি সাইজের ফলের গাছ, অন্য পাশে ফুলের বাগান। আড্ডা দেওয়ার জন্য বাগানের সামনে বসার জায়গা আছে। গোল করে অর্ধেকের একটু কম দেওয়াল দিয়ে ঘেরা, আর বাকিটা ফাঁকা। ওপরে ছাতার মতো করে ডিজাইন করা ছাউনি দেওয়া। ভেতরে একটা টেবিল আর 6টা চেয়ার পাতানো। এখান থেকে বসে আশেপাশে জিনিস দেখা গেলেও আশেপাশের মানুষ ভেতরে দেখতে পারবে না, শুধু মাথা ছাড়া। তারপর বাড়ির বাইরে গেলাম। বাড়ির সামনে সারি সারি ফুলের গাছ। গেট থেকে বাসায় আসার রাস্তার
দুপাশে ঝাউ আর বাহারি পাতার গাছ। রাস্তার একপাশে বড় বড় ফলের গাছ, অন্য পাশে ছাদের মতোই আড্ডা দেওয়ার জায়গা আছে, কিন্তু ছাদের তুলনায় বড় আর সাইডে ঘেরা নেই। তার চারপাশে ছোট ছোট ফুলের গাছ। পুরোই অন্যরকম পরিবেশ। বাড়ি থেকে পুরো জায়গা বাউন্ডারি করা। অবশেষে সব দেখা হলে বাড়িতে প্রবেশ করলাম। দেখলাম আম্মু। যেহেতু এ বাড়িতে আছি তাই শুধু শাশুড়িকে বোঝাচ্ছি, রান্না করছে। ননদকে বললাম, তুমি চাইলে এখন যেতে পারো। ননদ সম্মতি দিয়ে মুচকে এসে নিজের রুমে চলে গেল। আমি রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আছি। রান্নাঘরটা খোলামেলায়। সামনে রান্নাঘর থেকে সিঁড়ির এপাশে সব দেখা যায়। আম্মু উল্টো দিক ঘুরে কিছু করছেন। আমি মনে মনে ভাবলাম, একবার ডেকে বলবো যে কি সাহায্য করতে হবে আমাকে বলুন, আমি করছি। আবার কালকে রাতের কথা মনে পড়ায় অস্বস্তি হচ্ছে। নানান জিনিস ভাবছিলাম। তখন আম্মুর কথায় চমকে উঠলাম। তিনি বলছেন, ওখানে দাঁড়িয়ে কি করছো, এখানে এসো। আমিও আস্তে আস্তে গিয়ে তার পাশে দাঁড়ালাম। তারপর তিনি মুচকি এসে বললেন, কিছু বলবে? ওনার স্বাভাবিক আচরণ দেখে খানিকটা অবাক হলাম। তারপর আমতা আমতা করে বললাম, আপনি আমাকে বলুন কি করতে হবে, আমি সাহায্য করছি। তিনি পুনরায় মুচকি এসে বললেন, এখন কিছু করতে হবে না। তোমার সংসার পরবর্তীতে তোমাকেই করতে হবে। তুমি বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। যা পারো তো পারোই, আর যা না না পারো তা কিছুটা শেখা হয়ে যাবে। আমি অবাক হয়ে তাকে দেখছি। এনাকে দেখে মনে হচ্ছে না যে তিনি তার ছেলের সাথে অন্যায় করতে পারে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলাম। তিনি কাজ করছে আর আমি দাঁড়িয়ে দেখব কেমন লাগছিল। তাই তাকে জোর করতে লাগলাম কোনো কাজ দেওয়ার জন্য। তাই তিনি বাধ্য হয়ে আমার হাতে একটা ট্রেতে 1 কাপ চা আর 2 কাপ কফি দিয়ে বললেন, চা আব্বুকে দিতে, আর কফি রাফিয়া আর রাফিদকে দিয়ে আসতে। কাজিনরা সব ঘুমাচ্ছে, ওরা উঠলে তারপর নাস্তা করবে। আমি আচ্ছা বলে ট্রে নিয়ে চলে আসলাম রান্নাঘর থেকে। মনে মনে ভাবছি, এখন আবার অস্বস্তিতে পড়তে হবে শ্বশুরের সামনে গিয়ে। আস্তে আস্তে করে গেলাম শ্বশুরের ঘরে। দরজায় টোকা দিয়ে ভেতরে আসার অনুমতি চাইলাম। তিনি অনুমতি দিলে ভেতরে প্রবেশ করে তাকে চা দিলাম। তিনিও মুচকে এসে চা নিলেন। আমি কি করব বুঝতে পারছি না, তাই বললাম, আচ্ছা আব্বু, আপনি চা খান, আমি ওনাদের কফি দিয়ে আসি। আব্বু বলেন, ঠিক আছে যাও মা। আমিও চলে আসলাম। ননদের রুমের সামনে আর ওই সময় রাফিয়া রুম থেকে বের হলো। আমার হাতে কফি দেখে বলল, তুমি আনতে গেলে কেন? আমি এখনই যাচ্ছিলাম আম্মুকে সাহায্য করতে, তখন খেতাম। আমি বললাম, তো কি হয়েছে, আমি কি আনতে পারি না? কফি খেয়ে তারপর আম্মুকে সাহায্য করো, আমাকে কোনো কিছু করতে দিছে না। ও মুচকি এসে বলল, আচ্ছা। তারপর কফি নিয়ে আসলাম আমার গুণবান একমাত্র জামাইয়ের কাছে। এসে দেখলাম তিনি ঘুমাচ্ছে। হয়তো রাতে ঠিকমতো ঘুম হয়নি। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে ওনাকে ডেকে তুললাম। তিনি ঘুম ঘুম চোখে তাকে আমাকে দেখে ভ্রুকুচকে বলল, কি হয়েছে? আমি বললাম, আপনার কফি। উনি বলেন, বিছানার পাশে টেবিলের উপর রাখতে, একটু পর খাবেন। আমি বললাম, না, এখনই উঠুন, কথা আছে। প্রচুর বিরক্ত নিয়ে উঠে কফি খেতে খেতে বললেন, কি বলবে তাড়াতাড়ি বলো। আমি বললাম, আজকে তো এশার সাথে দেখা করার কথা ছিল তাই না? এশার কথাটা শুনতেই ওনার মুখের রং পাল্টে গেল। মুখ কালো করে বললেন, হুম। আমি বললাম, আজকে দেখা করব না। আব্বু আম্মুর কাছ থেকে সব শুনে তারপর যাব, যেন আপু সব বুঝতে পারে। উনি উপরে ফ্যানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, যা ভালো ভাবো। আমার তো এখন বলার কিছু নেই। অন্যায় যেহেতু করেছি শাস্তি তো পেতেই হবে। আমিও একটু হেসে বললাম, এই তো সহজেই বুঝে গেছেন। এরকম যদি বিয়ের আগে বুঝতেন তাহলে আর শাস্তি পেতে হতো না। ওনাকে কিছু বলার সুযোগ না দিয়ে বেলকনিতে এসে দাঁড়ালাম। আশেপাশে কিছুটা ফাঁকা রেখে রেখে এক একটা বাড়ি, মাঝ দিয়ে সবুজ ঘাস, দেখতেই ভালো লাগছে। তারপর খাওয়ার সময় সব গুছিয়ে ছেলেদের আগে দেওয়া হলো। তারা নিজেরা সার্ভ করে যে যার খাবার খেয়েছে। তারপর মেয়েরা, এরকম শুধু আত্মীয়রা আসলে করে এমনিতেই। সবাই একসাথে বসে করেই রাফিয়ার মুখে শুনলাম, আমাদের বাসায় এমনই করে। এভাবেই ঘুম, খাওয়া দাওয়া, নামাজ, গোসল, গল্পের মাধ্যমে সন্ধ্যা হয়ে গেল। সারাদিনে ওনার সামনে যায়নি। আর উনি তো কোনো খোঁজ খবর নিলেনও না। আজকে রাতে ভদ্র ছেলের মতোই পাশে শুয়ে পড়েছে। হয়তো বুঝতে পেরেছে মানিয়ে না নেওয়া ছাড়া উপায় নেই। কত বুদ্ধিমান জামাই আমার। পরের দিন জোহরের আজানের কিছুক্ষণ আগে আব্বু আর ভাই আসলো। কারণ নিয়ম অনুযায়ী আজকে আমরা ওই বাড়িতে যাব। তাদের দেখে কান্না করে দিলাম। আব্বু আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিলেন। শাশুড়ি আম্মু সব আয়োজন করেছেন। আমি শুধু সামনে নিয়ে তাদের খাবার বেড়ে দিয়েছি। খাওয়া দাওয়া শেষে দুই আব্বু মিলে কথাবার্তা বলতে থাকলেন কালকের বিষয়ে। যতই নিষেধ করি তাদেরও তো চিন্তা হয়। আর এদিকে ভাইয়া আমাকে একপাশে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, সব ঠিক আছে তো? কেউ কিছু বলেন তো? আর উনি কি বাজে ব্যবহার করেছে নাকি? যদি তোকে কেউ কিছু বলে আমাকে বলবি শুধু, দেখবি কি অবস্থা করি। আর হ্যাঁ, এটা কিন্তু তোর জন্য করছি না বুঝলি। জনসেবা করা, অন্যায়ের প্রতিবাদ করা আমার কাজ। আমিও ফিক করে হেসে দিয়ে বললাম, তোর মতো জনসেবক থাকলে কি আর আমার সাথে বাজে ব্যবহার করতে পারে বল। বিকেলবেলা বোরকা পরে রেডি হয়ে ওনাকে বললাম, উনি বাড়িতে ভদ্র জামাইয়ের মতোই থাকবেন। আপনার যেন কোনো ত্রুটি বের করতে না পারে।
উনি শুধু শুনলেন, কিছু বললেন না। মনে মনে ওনার গোষ্ঠী উদ্ধার করেছি তাই বলছি। একবার আমার প্রতি দুর্বল হন, তারপর এর সব শোধ তুলব। আমাকে ইগনোর করা হো। এ বাড়িতে আসার পর আম্মু দেখার সাথে সাথে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমিও কান্না করতে লাগলাম। সবাইকে একসাথে পেয়ে নিজেকে অনেক হালকা লাগলো। সবকিছুই ভালোভাবে কাটলো। উনিও কোনো ভুল করেনি, তবে আমার সাথে বেশি কথা বলেনি। আমি যা বলেছি আর ওনার প্রয়োজনে একটু। উনি 2 দিন থেকেই চলে গেলেন। আমি 7 দিন থাকবো এবারে। ওনাকে বিদায় জানানোর সময় শপথ পড়িয়ে দিলাম। শপথটা ছিল, আমি শপথ করতেছি যে কোনো অবৈধ কাজে নিজে জড়াবো না, এক্সকে নিয়ে চিন্তা ভাবনা করিব না, ভাবনায় নিজের বউকে রাখিব, নিজের বউয়ের প্রতি সদয় আচরণ করিব, তাকে ভালোবাসতে বাধ্য থাকিব। আমিন। এ বাড়িতে আম্মু আব্বু ভাইয়া খুব সাপোর্ট করেছে। তারা সবসময় পাশে আছে। কোনো অন্যায় হলে সাথে সাথে তাদের জানাতে বলেছে। কেটে গেছে 1 সপ্তাহ। এর মধ্যে উনি নিজ থেকে ভুলেও কল করেনি। আমি প্রতিদিন সকালে নামাজ শেষে আর সন্ধ্যার নামাজ শেষে কল দিয়ে শপথ পড়াতাম। তাছাড়া আমিও আর কোনো বিরক্ত করিনি, কারণ ওনারও নিজেকে একটু সময় দেওয়া উচিত। আর তাছাড়া ও বাড়িতে গেলে তো আর শান্তিতে থাকতে দেব না। এই কদিন থাকুক। আমি আবার ভালো মানুষ কিনা। তিনি যদি ইমোশনালভাবে কিছু বলতে চাইতেন, তখন আমি শুধু একটা কথাই বললাম, আপনার কাছে বৈধ সম্পর্কের দাম বেশি নাকি অবৈধ সম্পর্কের? এতে তিনি চুপ হয়ে যেতেন। ওষুধের মতো কাজ করে এই লাইনটুকু। 1 সপ্তাহ পর কথা মতো উনি নিতে এসেছেন। ওনার মুখ দেখে মনে হচ্ছে ওনাকে জেলে দেওয়া হবে। অবশ্য জেলই, যেখানে মনের মিল নাই। জোর করে মানিয়ে নিতে হচ্ছে তো এক প্রকার জেলের মতোই। কিন্তু ওনার কষ্ট দেখে আমার খারাপ লাগছে না, কারণ ওনার ভুলেই এমন হয়েছে। শ্বশুরবাড়িতে আসলাম ঘণ্টাখানেক আগে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শাশুড়িকে আমতা আমতা করে বললাম, আম্মু, আমি জানতে চাই কেন আপনারা এরশার সাথে ওনার বিয়ে না দিয়ে আমার সাথে দিলেন। উনি বললেন, তোমার শ্বশুর আসলে রাতে সবাই একসাথে হয়ে বলবো। এখন ছাদের বাগানের সামনে যে জায়গায় বসে আছি, আমি উনি, শ্বশুর শাশুড়ি ননদ। শ্বশুর বললেন, একদিন এশার বাবা এসেছিলেন। প্রথম দিন এসে ভালোভাবে বলেছিলেন রাফিদকে তিনি মানতে পারবেন না, কারণ তিনি ওয়াদাবদ্ধ। তার বড় বোনের কাছে ওয়াদা করেছিলেন তার ছেলে রাজীবের সাথে তিনি এশার বিয়ে দেবেন। বোনের শেষ আশা ছিল এটা। সে এখন মৃত। ওয়াদা ভাঙবেন কি করে? আমি যেন রাফিদকে বোঝাই এশার থেকে দূরে থাকতে। রাফিদের দিকে তাকিয়ে তোকে একদিন বলেছিলাম ওরা তোকে মেনে নেবে না, কিন্তু তুই পুরো কথা শোনার আগে উত্তর দিয়েছিলি দরকার হলে পালিয়ে বিয়ে করবি, একদিন না একদিন ঠিক মেনে নেবে। আমাকে পুরোটা শেষ করতে না দিয়ে চলে গিয়েছিলি, মনে আছে? রাফিদ মাথা নিচু করেছিল, কোনো উত্তর দেয়নি, কারণ এটা সত্যি। তারপর শাশুড়ি বললেন, সেদিন যদি পুরোটা শুনতি তো বুঝতে পারতি। তোরা যখন ফোনে পালানোর ব্যাপারে কথা বলছিলি, তখন এশার ছোট ভাই শুনে ফেলেছিল। তারপর আবার এশার বাবা আমাদের বাড়িতে আসে। সেদিন খুব অপমান করেন। জীবনে কোনোদিন কেউ অপমান করেনি, সেখানে তিনি যা করেছেন। তারপর ননদ বলল, বাকিটা আমি বলছি। সেদিন আমি মাত্র কলেজ থেকে বাসায় ফিরেছিলাম। হঠাৎ ওনাকে দেখে দাঁড়িয়ে পড়ি। উনি আব্বুকে বলছিলেন, আব্বু নাকি তার সম্পত্তি লোভে তোকে এশার পেছনে লাগিয়েছে। না হলে সেদিন ভালোভাবে বলার পরও কিভাবে ছেলেকে দিয়ে তার মেয়েকে ভাগিয়ে নেওয়ার চিন্তা করতে পারি। তারা আমাদের থেকে 4 গুণ বড়লোক, তাই কোনোভাবেই লোভ সামলাতে পারেনি। আরও অনেক অপমান করেছে। সেদিন আব্বুর চোখে পানি দেখেছিলাম। এত অপমান করেও তিনি শান্ত হননি। অনিও দিয়েছিলেন, বলেছিলেন, তোকে যদি আর এশার সাথে দেখে তো তোকে জানে মেরে দিব। আর আমার এমন অবস্থা করবি যেন সমাজে মুখ দেখাতে না পারি। তারপর শ্বশুর বললেন, তাই বাধ্য হয়ে তোরা পালিয়ে যাওয়ার আগে রাইসার সাথে তোর বিয়ে দিয়ে দে। এই বিষয়ে তোকে বলতে চেয়েছিলাম, কিন্তু কোনো দিনের মতো সেদিনও শুনিসনি। রাফিদার মাথা তুলে তাকাতে পারছি না, কারণ তার কারণে তার পরিবার এতটা অপমানিত হতে হয়েছে। সত্যি তার শোনা উচিত ছিল, কারণ মা বাবা কখনো সন্তানের খারাপ চায় না। নিশ্চয়ই কোনো কারণ ছিল। তারা যা বলে আগে মন দিয়ে শোনা উচিত। শুনে বোঝা যাবে তারা কেন সন্তানের মতামতের বিরুদ্ধে কিছু করে। যদি সে আগেই শুনতো, তাহলে নিজ থেকে ভেবেচিন্তে নিতে পারত কি করলে ভালো হবে। এখন ভেবে তো লাভ নেই, যা হবার হয়ে গেছে। মাঝখানে আমি নীরব দর্শক। বর্তমানে আমার কি বলা উচিত ভেবে পাচ্ছি না। যে কারণেই যাই হোক, ওনাদের উচিত ছিল অন্তত আমাকে জানানো, যেহেতু আমার সাথে বিয়ে হয়েছে। এরপর আমি রাফিদকে বললাম আমার ফোন দিয়ে এশাকে বলতে কালকে দেখা করতে, কারণ এশার কাছে তার নতুন নাম্বার নেই। আর আমি চাই না নতুন নাম্বার পাক। কেননা বলা যায় না, ইমোশনাল কথা শুনিয়ে যদি আবার রাফিকে পটিয়ে ফেলে। এমনিতেই তিনি ওর প্রতি দুর্বল, তাই রিস্ক নেওয়া যাবে না। ওনাকে প্রতিদিন শপথ পড়ায়, তাই তিনি নিজেকে কন্ট্রোলে রাখে। একটা রেস্টুরেন্টে বসে আছি আমরা 3 জন। তাদের দুজনের কারো মুখে হাসি নেই। আমিও আগে এশার সাথে কথা বললাম, নানানভাবে বোঝানোর ট্রাই করলাম। যেহেতু জামাই আমারই বোঝাতে হবে। কতটা যে ধৈর্য নিয়ে বোঝাচ্ছি তা কেবল আমি জানি। আর রাফিদও আমার সাথে সম্মতি দিচ্ছে না, না দিয়ে উপায় নাই।
কত দায়িত্ব আমার জামাইকে বোঝাও, তাও রেক্সে বোঝাও। পরে ওনার বাবার করা কাণ্ডের কথাও বললাম, আরও নানানভাবে বোঝালাম। অবশেষে কিছু না বলে এসা চলে গেল। এসা ওদের বাসায় এসে ওর বাবাকে ডাকতে লাগলো। এসার বাবা ঘর থেকে বেরিয়ে এসে জানতে চাইলেন কেন ডাকছে। এসা বলল, তুমি এমনটা কেন করলে আব্বু? এসার বাবা বললেন, কিসের কথা বলছো? আমি বুঝতে পারছি না। এসা বলল, আমি না বোঝার মতো কিছু বলিনি। তুমি কেন রাফিদের বাবা মাকে অপমান করেছো? কেন আমাকে আর রাফিদকে আলাদা করলে কেন? এসার বাবা বললেন, সেটা তুমি ভালো করে জানো, জেনেও আবার জিজ্ঞেস করার কারণ? এসা বলল, তোমার বোনের কাছে ওয়াদা করেছো, তাই আমাদের আলাদা করলে। আমার কি কাউকে ভালোবাসার অধিকার নেই? এসার বাবা বললেন, অবশ্যই আছে, থাকবে না কেন? তুমি যেন অন্য কাউকে পছন্দ না করো বা রাজীব অন্য কাউকে পছন্দ না করে, সেজন্যই তোমাদের ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত তোমাদের বিয়ের কথা মনে করে দেওয়া হয়েছে যেন ভুলে না যাও। কই রাজীব যখন দেশে ছিল তখন তো কাউকে তোমার ভালো লাগেনি। আর যেই রাজীব 3 বছরের জন্য দেশের বাইরে গেল, অমনি তুমি কাউকে ভালোবেসে ফেললে। কই, রাজীব তো অন্য কাউকে পছন্দ, কারণ ওর কাছে সবার কথার মূল্য আছে, যা তোমার কাছে নেই। তুমি ওর ফোন রিসিভ না করলে তোমার ভাই আমাদের কাছ থেকে খোঁজ নেয়, আজও নিয়েছে। প্রতিবারই কিছু না কিছু বলে ওকে শান্ত রেখেছি। সত্যটা জানতে পারলে ও কত কষ্ট পাবে বুঝতে পারছো? এসা বলল, মানলাম আমি ওর সাথে অন্যায় করেছি, কিন্তু তুমি তুমি তো আমার বাবা। আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই তোমার কাছে? আমি কিসের সুখী হব তাতে কি তোমার কিছু যায় আসে না? এসার বাবা বললেন, না, যায় আসে না। তোমার কাছে যদি আমাদের 22 বছরের ভালোবাসা, রাজীবের ছোট থেকে এই পর্যন্ত ভালোবাসার, সবচেয়ে বড় কথা আমার মৃত বোনের কাছে দেওয়া ওদের কোনো মূল্য না থাকে, তবে আমার কাছেও তোমার 2 বছরের ভালোবাসার কোনো মূল্য নেই। এসা বলল, তুমি এতটা কঠোর কি করে হতে পারো বাবা? আজ আমার কান্নাও তেমন মন গলছে না। তুমি কেন বুঝতে পারছো না? আমি এখন রাফিদকে ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না। রাজীব আমার ভালো লাগা ছিল। এসার বাবা বললেন, রাজীব থাকতে যখন অন্য কাউকে ছাড়া থাকতে পারতে, রাজীব আসলে তখন আবার রাফিদকে মনে পড়বে না। আমি চিনি তোমাকে, যেটাকে ভালোবাসা বলছো ওটা আবেগ, মিলিয়ে নিও। এশা চিৎকার করে বলল, আমি মেলাতে চাই না, আমি রাফিদকেই চাই। এশার বাবা তখন ঠাস করে গালে একটা থাপ্পড় লাগিয়ে বলল, তোমার এত বড় সাহস, এখন তুমি আমার মুখে মুখে তর্ক করছো? একে তো ভুল করেছো, আবার আওয়াজ তুলে উঁচু করে কথা বলছো। আর ভুলে যেও না, রাফিদ এখন বিবাহিত, তাই ওকে নিয়ে ভাবনা বন্ধ করো। এশা ফুপিয়ে কেঁদে উঠল। তারপর তার বাবার দিকে তাকিয়ে বলল, তোমার কারণেতে রাফিদ এখন বিবাহিত। তুমি যদি ওর বাবাকে অপমান না করতে, তাহলে তো ওনারা রাফিদের বিয়ে দিত না। আসল কথা, ওদের আমাদের থেকে কম সম্পত্তি আছে, তাই তুমি ওকে মেনে নেওনি। আর এসব নিয়েই তো অপমান করেছিলে, তাই না? এশার বাবা গম্ভীর হয়ে বললেন, তুমি ভালো করে জানো আমার কাছে সবাই সমান। ওনাদের আগে ভালোভাবেই বলেছিলাম, হয়তো রাফিককে তারা বুঝেও ছিল, যার কারণে তোমরা পালাতে চাইছিলে। তাই আমি তাদের এভাবে অপমান করি, কারণ আমি জানি আত্মমর্যাদা সম্পন্ন মানুষের যখন আত্মসম্মানে আঘাত লাগে, তখন তারা যে সহজে মেনে নেয় না। সেটাই হলো, রাফিদের বাবা অন্য একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দিলেন। যদি ছেলের মুখের দিকে তাকিয়ে অপমান মেনে নেয়, তাই হুমকিও দিয়েছি। জানি এগুলো করা ঠিক হয়নি, কিন্তু আমি বা কি করতাম? তুমি তো এখন কন্ট্রোলের বাইরে, তোমাকে বোঝাতে গেলে উল্টো সেই কাজটাই করতে। তাই এমনটা করেছি। তোমার আর রাজীবের বিয়ের দাওয়াত দেওয়ার সময় ক্ষমা চেয়ে নেব, আর বুঝিয়ে বললে তারাও বুঝবেন বলে আশা করছি। আর কি বলে, আমাদের থেকে কম সম্পত্তির মালিক, তাই এতে আমার না তোমার প্রবলেম হতো। কেননা যদি তোমরা পালিয়ে যেতে, আমি কোনোদিনই তোমাদের মেনে নিতাম না, তাই তোমার অংশের কোনো সম্পত্তিও পেতে না। তোমার কি মনে হয় তুমি ভালোবাসায় একসাথে ওদের নিয়মে খাপ খাইয়ে নিতে পারতে? না, পারতে না। যে মেয়ে এসি কার ছাড়া চলতেই পারে না, যে দামি ড্রেস না পরলে নাকি কারো সামনে লজ্জায় যেতে পারে না, অর্ডার করার সাথে সাথে প্রিয় রেস্টুরেন্টের খাবার সামনে না পেলে যার মাথা নষ্ট হয়ে যায়, প্রতি সপ্তাহে নিম্নে একবার যার শপিং করতেই হবে, না হলে চলে না, আর নাই বললাম, সেই মেয়ে ওদের সাথে মিলিয়ে চলতে পারবে বলে আমার মনে হয় না। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ভাবো একবার। যদি ভুল মনে হয় তো আবার এসো আমার সামনে, বলে ঈশার বাবা নিজের রুমের দিকে হাঁটা দিলেন। তারপর আবার থেমে গিয়ে বললেন, আর হ্যাঁ, আগে শির হয়ে নাও যে রাফি তোমার ভালোবাসা নাকি আবেগ। এর উত্তর পেলে তখন ওদের সাথে মিলিয়ে চলতে পারবে কিনা তার উত্তর খুঁজো। যদি হ্যাঁ হয় তবে আমার সামনে আসবে, তার আগে নয়। বলে দ্রুত তিনি নিজের রুমে চলে গেলেন। আর এসা নিচে বসে কাঁদতে লাগলো। রেস্টুরেন্ট থেকে আমরা দুজনেই মন খারাপ করে বাড়ি ফিরলাম। আমার মন খারাপ কারণ এসা পজিটিভ নেগেটিভ কোনো উত্তরই দেয়নি, যদি পরে ঝামেলা করে, তাই আগে থেকেই মন খারাপ হয়ে আসে। রাফিদের মন খারাপ হয়তো ওকে সারা জীবনের জন্য ছেড়ে আসার কারণে।
দুজনে বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম। উনি সে বিশ্রাম করছে আর আমি আম্মুর আব্বুর রুমে চলে আসলাম। তারপর তাদের সব বললাম। তারা বলে কোনো চিন্তা না করতে। আরও বললেন, রাফিদ যদি আমার সাথে খারাপ আচরণ করে বা এশার সাথে যোগাযোগ করে আর আমি যদি জানতে পারি তাহলে ওনাদের জানাতে। তারপর আব্বু বাহিরে চলে গেলেন। আমি আর আম্মু এসব আলোচনা বাদ দিয়ে গল্প করতে লাগলাম। গল্পের মাঝে একসময় আম্মু বলল, তোমার তো আর 3 মাস পর ফাইনাল এক্সাম। তোমার বই খাতা সব আনানোর ব্যবস্থা করছি। তুমি এখান থেকে পড়াশোনা করো, তারপর তোমার বাবার বাড়ি গিয়ে পরীক্ষা দিয়ে এসো। তারপর সেকেন্ড ইয়ারে উঠলে এখানের কোনো ভার্সিটিতে ভর্তি করিয়ে দেব। শুনে আমি খুব খুশি হলাম। খুশি হয়ে বললাম, আচ্ছা, আমি এখনই কল দিয়ে আম্মুকে জানিয়ে দিচ্ছি। শাশুড়ি আম্মু রুম থেকে বের হয়ে আম্মুকে কল দিয়ে জানালাম। আম্মু খুশি হলো। তারপর বলল, আমার এক্সামের পর ভাইয়ার বিয়ে দিবে। বিয়ে আগে থেকেই ঠিক ছিল, তবে ডেট দেওয়া হয়নি। ওখান থেকে এসে রাফিয়ার সাথে কিছুক্ষণ গল্প ফাইজলামো করে জামাইয়ের কাছে চলে আসলাম। উনি ঘুমিয়েছিলেন আর আমি দেখছিলাম। দেখছিলাম বলতে ভাবছিলামও। আমাদের সম্পর্ক স্বাভাবিক করতে দুজনকে এগিয়ে আসতে হবে। কিন্তু উনি তো এখন ছেঁকা খাওয়া দেবদাস জীবনেও উনি আগাবেন না, আমারই আগাতে হবে। সম্পর্ক ঠিক করতে না হয় একটু বেহাই হয়, পরে নয়তো শোধ তুলব। ওনাকে ঘুম থেকে জাগিয়ে তোলাম। উনি বিরক্ত হয়ে বললেন, আমি কিছুক্ষণ একা থাকতে চাই প্লিজ। আমি মনে মনে বললাম, একা একা থাকতে চাও কেন? ঈশা নামক মেতনি তোমার মাথায় ঘুরঘুর করতে পারে। বাঙ্গি কোথাকার। আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে দেব না। তোমার মাথায় শুধু আমার কথা ঘুরপাক খাবে, সেটা বিরক্তিতে হোক, রাগে হোক বা ভালোবাসায় হোক। তারপর তাকে আব্বুর কথা বলে ব্ল্যাকমেল করে আইসক্রিম আনতে বললাম। তিনি রেগে প্রথমে বলল, আমাকে কি একটু শান্তিতে থাকতে দেবে না? সবসময় জ্বালাও। আমি ছলছল নয়নে বললাম, আমি এখনই আব্বুকে বলবো। বিয়ের 8 দিন না যেতেই আমাকে ধমকাচ্ছেন। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওকে ওকে, আব্বুকে বলতে হবে না, আমি যাচ্ছি। যত সব। আমি মনে মনে বললাম, সব হিসাবের খাতায় তোলা থাকলেও আমার সাথে খারাপ আচরণের মজা বুঝবেন বাঙ্গি তরমুজ কোথাকার। কিছুক্ষণ পরে এক বক্স আইসক্রিম নিয়ে আসলেন। আমি খুশি হয়ে তাকে ধন্যবাদ জানালাম। তিনি উত্তর না দিয়ে আবার শুয়ে পড়ল। আর আমি ওখান থেকে 3টা আইসক্রিম নিয়ে বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম। একটা রাফিয়াকে দিলাম, 2টা আমি খেলাম। এভাবেই আরো 10 দিন কেটে গেল। এই 10 দিন ওনাকে প্রচুর জ্বালিয়েছি। উনি আব্বুর ভয়ে কিছু বলতে পারেনি, সব মুখ বুজে সহ্য করেছেন। কিন্তু এখন ঠিকই প্রতিশোধ নিচ্ছে আমাকে পড়ানোর মাধ্যমে। আমি খুব মেধাবী বা একেবারে খারাপ ছাত্রীদের তালিকা নেই মধ্যে অবস্থান করছি। তাই যখন কিছু ভুল ভুল করছি সেই সুযোগে উনি কাজে লাগাচ্ছেন। আম্মু কিছু বলতে আসলে বলে, এগুলো পড়া না পারার শাস্তি। এসবের মাঝে যেন তারা না আসে, না হলে আল্লাদে নাকি আমি ফাঁকি বাজি হয়ে যাব। আজকে বিকেলে সবাই ঘুরতে যাব ঠিক করলাম। সবাই ঠিকই আছে, সবাই রাজি, শুধু আমার ঘাটতেরা বাধ্য জামাই ছাড়া। আজকে ব্ল্যাকমেলের কাজ হচ্ছে না, তার একই কথা। তার প্রচুর কাজ আজকে কিছুতেই যেতে পারবে না। পারবে না মানে পারবে না। তারপর কি আর করার? প্রথমবার তার জেদের কাছে হেরে ওনাকে ছাড়াই চললাম সবার সাথে। কোনো বাধা বিপত্তি ছাড়াই অনেক আনন্দ করে বাড়ি ফিরলাম। উনি ছিল না তাতেও একটু মিস করছিলাম মাঝে মাঝে, তবে বেশিরভাগ সময় আনন্দে কেটেছে। পরিবারের সবাই আমাকে খুব ভালোবাসে। শাশুড়ি আম্মু তো তার সব দিকে নজর, ঠিকমতো খাচ্ছি কিনা, পড়ছি কিনা, খারাপ লাগলে মাথায় হাত বুলিয়ে দেন। মাঝে মাঝে আমার প্রিয় খাবার উনি বানিয়ে আনেন। আমি তখন লজ্জা পেয়ে বলতাম যে, যেখানে আমার আপনাদের করে খাওয়ানোর কথা সেখানে আপনি করছেন। উনি মুচকি এসে বলতেন, তোমার আম্মু বানিয়ে আনলে বুঝি এমনটাই বলতে? নাকি আমাকে মা না ভেবে শাশুড়ি ভেবে ফ্রি হতে পারছো না? শোনো, এখন শরীরে শক্তি আছে তাই করছি। যতদিন পারি করি, তারপর তো সারা জীবন তোমারই করতে হবে। যতদিন শক্তি আছে ততদিন একটি আরাম করো। পরবর্তীতে সব তোমারই, সব সামলাতে হবে। সব কিছুর খেয়াল রাখেন। আর রাফির কথা কি বলবো, আমরা এক ভাই বোন ছিলাম, তাই বোনের একটা অভাব বোধ করলাম। আমার সেই বোনের আফসোসও পূর্ণ করেছে। আমি সত্যি খুব ভাগ্যবতী যে এমন পরিবার পেয়েছি। তবে একটা আফসোস, জামাইয়ের মনে এখনো জায়গা করতে পারলাম না। তিনি আগের মতোই আমাকে দেখলে বিরক্ত হন, তবে আগে থেকে এখন একটু বেশি কথা বলেন। আগে তো কিছু বললে কোনো কথা না বলেই ওই কাজ করতো। এখন আমি কিছু জিজ্ঞাসা করলে তার উত্তর দেন বা নিজের প্রয়োজনীয় কথা বলেন। আজ থেকে বাসায় ফিরে একদম একা রাখি না, সবসময় তার সামনে ঘুরঘুর করি আর বকবক করি, যেন ওনার অবসর সময়ে ভুলেও এসার উনি ভাবনায় আসতে না পারে। দেখতে দেখতে আজ প্রায় 1 মাস 20 দিন হতে চলো আমাদের বিয়ে হয়েছে। রাতে যখন উনি বাসায় আসলেন, আমি অযথা অভিমান করিনি, যদিও মনে মনে প্রচুর অভিমান হয়েছে। কিন্তু ওনাকে বসতে দেননি, কারণ ওনার কাছে এখন আমার অভিমান, অভিযোগ, রাগ কোনো কিছুরই দাম নেই। তাই শুধু শুধু অভিমান দেখানো বোকামি ছাড়া আর কিছুই নয়।
উনি অভিমান ভাঙাবেন তো দূরের কথা, জিজ্ঞাসাও করবে না, এতে বেশি কষ্ট পাবো। তাই ওনার সাথে স্বাভাবিক আচরণ করছি। রাতে খাওয়া দাওয়া পড়া শেষে ঘুমানোর সময় ওনাকে বললাম, আজ থেকে প্রতিদিন আপনি আমাকে জড়িয়ে ধরে ঘুমাবেন। কথাটা শোনার সাথে সাথেই উনি বিছানা থেকে এক লাফ দিয়ে নেমে পড়লেন, যেন পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক কথাটা তিনি আমার মুখ থেকেই শুনছেন। উনি অবাক হয়ে বললেন, এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আমি বললাম, এত ঢং করছেন কেন? না বোঝার মতো আমি কিছুই বলিনি। আর এটা হচ্ছে আমাদের সাথে ঘুরতে না যাওয়ার শাস্তি। উনি গম্ভীর স্বরে বললেন, দেখো, সবসময় তোমার কথা শুনি, তার মানে এই না যে তুমি উল্টাপাল্টা আবদার করবে আর আমি মেনে নেব। সব কিছু জোর করে হয় না। আমি বললাম, আমি আপনাকে ভালোবাসতে বলিনি, শুধু জড়িয়ে ধরতে বলেছি। আর আমার কথা যদি না শোনেন তো আমি এখনই আম্মু আব্বুকে বিচার দেব। হঠাৎই উনি হাহা করে হেসে বললেন, তোর কি বিচার দেবে? বলবে যে আব্বু, আপনার ছেলে আমাকে জড়িয়ে ধরেনি? আমি অবাক হয়ে তার হাসি দেখলাম, কারণ আমাদের বিয়ের পর ওনাকে হাসতে দেখি না। সবসময় গম্ভীর আর বিরক্ত নিয়েই থাকতেন। খুব ভালো লাগলো ওনার হাসি দেখে। তবে আপাতত ভালো লাগাকে এক সাইডে রেখে ঠোঁট উল্টে বলবো, আপনি আমাকে বকেছেন আর মেরেছেন। উনি হেসেই বললেন, তোর যদি জিজ্ঞেস করে কেন মেরেছি, তখন কি বলবে? আমি কিছুক্ষণ ভাবলাম, তারপর বললাম, কিছু একটা বানিয়ে বলে দেব, আর না হলে সত্যি বলবো। উনি বললেন, সত্যটা বলতে পারবে? আমি বললাম, অবশ্যই পারবো। উনি হামি দিয়ে বিছানায় বসতে বসতে বললেন, ঠিক আছে, বিচার দাও। উনি ভয় পাচ্ছে না দেখে আমতা আমতা করে বললাম, আমি কিন্তু সত্যিই ডাক দেব। উনি বললেন, আমিও তো বললাম দাও। আমি একটা শ্বাস নিয়ে চিৎকার করে বললাম, ও আব্বু গো, ও আব্বু গো, দেখেন আপনার ছেলে। আর কিছু বলার আগেই উনি আমার মুখ চেপে ধরলেন আর বললেন, তুমি কি সত্যি সত্যি পাগল হয়ে গেছো? এসব কেউ বাবা মাকে বলে? আমার চিৎকার শুনে আম্মু আম্মু দরজা কড়া নাড়তে নাড়তে বললেন, কি হয়েছে রাইসা, দরজা খোলো। উনি একটা ঢোক গিলে বললেন, ও আর পড়তে চাচ্ছে না, আমি জোর করে পড়াতে চেয়েছি, তাই এরকম চিৎকার করেছে। আম্মু বললেন, তুই দরজা খোল, আমি রাইসার কাছে শুনবো। উনি চোখ দিয়ে ইশারা করলেন উনি যা বলেছেন তাই বলতে। আমিও আম্মুকে বললাম যে উনি যা বলেছেন সত্য। তারপর ওনারা দরজার ওপাশ থেকেই ওনাকে বকে আর পড়াতে না বলেই চলে গেলেন। আমরা দুজন জোরে শ্বাস ফেললাম। আমি মনে মনে বললাম, বাহ, আমার জামাইটার কত বুদ্ধি দেখি। আমার তো এই বিষয়ে মাথায় ছিল না। ভাগ্যিস উনি কিছু বলে ম্যানেজ করেছেন। আমি তো ভয় দেখাতে সত্যি সত্যিই ডাক দিছিলাম, তবে ওনারা আসলে কি বলবো এটা ভাবিনি। উনি ভ্রুকুচকে রাগী গলায় বললেন, এই মেয়ে, তোমার মাথায় কি ঘিলু নেই নাকি? সব ঘিলু শুধু তো আমাকে কিভাবে জ্বালাবে তাতে কাজে লাগাও। এখনই তো মান সম্মান সব যাচ্ছিল। আমি বললাম, আপনি আমার কথা শুনলেন তো আমি ডাকতাম না। তাছাড়া আপনি তো ম্যানেজ করে নিয়েছেন। উনি আমাকে ভেঙিয়ে আমাকে কপি করলেন। আমি বললাম, এবার আমাকে জড়িয়ে ধরে ঘুমান। উনি প্রচণ্ড বিরক্ত নিয়ে পাশে শুলেন আর আমার দিকে এমনভাবে তাকিয়ে আসছে যেন কাঁচা গিলে খাবেন। আমি আবারও দাঁত কেলিয়ে ওনাকে বললাম, কি হলো? উনি ধমক দিয়ে বললেন, ধরতেছি। তারপর আস্তে আস্তে আমার দিকে এগোলেন। ওনাকে আসতে দেখে আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। যতই মুখে এতক্ষণ যাই বলি না কেন, সত্যি বলতে আমারও অনেক লজ্জা লেগেছে। আমাদের মাঝে দূরত্ব কমানোর জন্য লাজ লজ্জা ভুলে এসব বলেছি। আর আব্বু আম্মুকে ভুলেও কি এ বিষয়ে কিছু বলতাম নাকি? ওটা তো ভয় দেখিয়েছি। ওনারা আসলে আমিও বাণী কিছু বলে দিতাম। উনি চোখ বন্ধ করে বার কয়েক নিঃশ্বাস ফেলে জড়িয়ে ধরলেন। সাথে সাথে আমরা দুজনেই কেঁপে উঠলাম। আনিজি ফিল হচ্ছে জীবনে প্রথম কোনো ছেলের মতো কাছে আসলাম। উনি আমার অস্থিরতা দেখে বললেন, নিজে জড়িয়ে ধরতে বলে এখন নিজে লজ্জা পাচ্ছ? ওনার কথায় প্রচণ্ড পরিমাণ লজ্জা পেলাম, কিন্তু ওনাকে বুঝতে না দিয়ে বললাম, আপনাকে আমি বলেছি যে আমি লজ্জা পাচ্ছি। উনি বললেন, তাহলে কাঁপছো কেন? আমি বললাম, এমনিতেই। এত কথা না বলে ঘুমান তো। তারপর যেহেতু অস্ত্রতায় কারো ঘুম আসছিল না, তাই আজাইরা ঝগড়া করছিলাম। উনি জড়িয়ে ধরেছিলেন, আমিও ছাড়তে দিইনি। একসময় এমন ঝগড়া করতে করতে দুজনেই ঘুমিয়ে গেলাম। আজানের শব্দে ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে দেখলাম সেরকমই জড়িয়ে ধরে আছে। আমি মুচকে এসে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলাম। তারপর তাকে ডেকে তুললাম। তিনি ফ্রেশ হয়ে অজু করে মসজিদে চলে গেলেন, আর আমিও ফ্রেশ হয়ে অজু করে নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষে দুপাতা কোরআন শরীফ তেলাওয়াত করে উঠে রান্নাঘরে আসলাম। উনিও মসজিদ থেকে চলে এসেছেন, এসে আবারও শুয়ে পড়েছেন। আমি আর আম্মু মিলে সকালে সব কাজ করলাম। রাফিয়া অসুস্থ, তাই শুয়ে আছে। এমনি সময় তিনজন মিলেই সব করি। উনি খাওয়া দাওয়া করে চলে গেলেন। আমিও বাকি কাজ করে প্রায় 9টার দিকে পড়তে বসলাম। পড়া শেষে উঠে গোসল করলাম। তারপর রাফিয়ার সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। যেহেতু অসুস্থ, তাই বেশি সময় থাকিনি। জোহরের আজান দিলে নামাজ আদায় করে ওনার সাথে ফোনে কথা বলে ঘুমিয়ে পড়লাম। এভাবে দিন কেটে রাত চলে আসলো। কালকের মতোই উনি জড়িয়ে ধরে ঘুমালেন।
তাতে আমার প্রচুর বকবক করতে হয়েছে। তবে একটা জিনিস খুব ভালো হয়েছে, এশার এর মধ্যে কোনো ঝামেলা করেনি, হয়তো বুঝতে পেরেছে। আর উনিও এশার নাম তেমন নেননি, নেননি বলতে নিতে পারেনি। এভাবেই ওনাকে জ্বালানোর মধ্য দিয়ে 2.5 মাস দেখতে দেখতে চলে গেল। এর মধ্যে আমি 3বার অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে জ্বর কাশি হয়েছিল। দুবারই আম্মু সেবা যত্ন করেছেন। তৃতীয়বার আল্লাহ আমার বাধ্য জামাইয়ের সঠিক বুদ্ধি দান করেছিলেন, যে কারণে তৃতীয়বার উনি আমার সেবা করেছিলেন। কারণ বারবার যদি আম্মুই করে কেমন দেখা যায়। আর তাছাড়া আম্মুর বয়স হয়েছে, আমার সেবা করতে গিয়ে উনি অসুস্থ হয়ে পড়বেন। তবে আম্মু বারবার খোঁজ নিয়েছেন। যাই হোক, উনি আমার সেবা করছিলেন, তার শোধ নিতে হবে না। তাই এবার তার ধুম জ্বর এসেছে। আমি আমার সর্বোচ্চ দিয়ে সেবা করেছি। উনিও ধীরে ধীরে সুস্থ হয়ে গেছেন। প্রায় 1 সপ্তাহ জ্বর ছিল। এভাবেই জোর করা, জ্বালানো, দুষ্টুমিষ্টি ঝগড়া, খুনসুটির মাধ্যমে 3 মাস পার হয়ে গেছে। আর 15 দিন পর আমার ফাইনাল এক্সাম, তারপর ভাইয়ার বিয়ে। তাই আজকে আমাদের বাড়িতে যাব, কিছুদিন ক্লাস করে সব নোট কালেক্ট করতে হবে, রিভিশন দিতে হবে। তাই 15 দিন আগেই যাচ্ছি। একেবারে ভাইয়ার বিয়ে শেষে আসব। প্রায় মাসের বেশি থাকবো। শ্বশুরবাড়ির সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে। আম্মু আব্বু বিয়ের দিন যাবে, আর রাফিয়া রাফিদ হলুদের আগের দিন যাবে। ভাইয়া নিতে এসেছে। রেডি হয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে ওনাকে কল করলাম, কারণ উনি বাসায় নেই। রিসিভ করলে ও বাসার যাওয়ার ব্যাপারে বললাম। উনি তেমন প্রতিক্রিয়া দেখালেন না, হয়তো মনে মনে খুশি হয়েছেন এতদিন শান্তিতে থাকতে পারবে বলে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, যেহেতু আমার এক্সাম, তাই পড়া নিয়ে ব্যস্ত থাকবো, তাই তেমন কল দিতে পারবো না। সুতরাং ভুলেও এক্সের কথা মাথায় আনবে না। প্রতিদিন শপথ পড়বেন। উনি হালকা হেসে বললেন, আচ্ছা। যদিও ওনার হাসি আমি দেখিনি। একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বললাম, আমি যাওয়ার পর যদি একবার নিজ থেকে কল করেন, তাহলে বুঝবো কিছুটা হলেও আমাকে মিস করছেন। আর যদি আমাকে দেখতে আমাদের বাসায় চলে আসেন, তো বুঝবো আমাকে ভালোবেসে ফেলেছেন। আর যদি দুটার একটাও না করেন, তো বুঝবো। অনেকদিন পর এ বাড়িতে আসায় আম্মু আব্বু ব্যস্ত হয়ে পড়লেন। আম্মু দৌড়ে গেলেন শরবত আনতে, আর আব্বু পাশে বসিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করতে লাগলেন। তাদের পাগলামি দেখে ভাইয়া বলল, আগে ওকে ফ্রেশ হতে দাও, তারপর সারাক্ষণ পাশে বসিয়ে রেখো। অনেক দিনের ছুটিতে আসছে এবার। ফ্রেশ হয়ে এসে হালকা খাবার খেয়ে আবারও গল্প করতে লাগলাম সবাই মিলে। ওভারের কথা কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলাম। হঠাৎ করে ফোন বেজে ওঠায় সবাই চমকে উঠলাম। তারপর ফোন হাতে নিয়ে দেখি শাশুড়ি আম্মু কল করেছেন। আমি জিভে কামড় দিলাম, কারণ আমি তাদের কল করে জানাতে ভুলেই গিয়েছিলাম যে আমি পৌঁছে গেছি। রিসিভ করে সালাম দিলাম। সাথে সাথে ওপাশ থেকে সালামের উত্তর দিয়ে আম্মু বলেন, কি ব্যাপার, ও বাড়িতে গিয়ে কি ভুলে গেলে নাকি? একবারও তো জানান না যে পৌঁছে গেছো। আম্মুকে সরি বলে আরও কিছুক্ষণ কথা বলে ফোন রাখলাম। রাতে পড়তে বসার সময় ওনাকে খুব মিস করছিলাম, কারণ প্রতিদিন রাতে উনি পড়াতো। বাসায় আসার পর এই পর্যন্ত তিনি কল করেনি, আমিও দেইনি। কারণ আমি দেখতে চাই কতদিন পর তার আমার কথা মনে পড়ে। যদিও কখনো কল দিয়ে বলেনি বা কল করেনি, কেন তা বলবো। পড়ায় ব্যস্ত ছিলাম। যদিও শিওর না কল দেবে, তাও ভেবে রেখেছি। এভাবে ভার্সিটিতে যাওয়া, আম্মুর কাজে সাহায্য করা, আব্বু ভাইয়ের সাথে হেল্পের মধ্যে দিয়ে 3 দিন কেটে গেল। ও বাড়ি থেকে প্রতিদিন শাশুড়ি আম্মু আর রাফিয়া কল দিয়ে খোঁজ খবর নিয়েছে, শুধু আমার জামাই ছাড়া। সারাদিন ভালোভাবে কাটলেও রাতে খুব খুব বেশি ওনাকে মিস করি। কয়েকবার ফোন হাতে নিয়ে বসেছিলাম, ভাবছিলাম কল দেব কি দেব না। মন বলছিল দিতে, মস্তিষ্ক বলেছিল না দিতে। শেষে মস্তিষ্ক জিতে গেল, আর এই 3 দিনে ওনাকে কোনো কল করি না। রাতে পড়তে বসেছিলাম, এমন সময় ফোন বেজে উঠল। আমি ভেবেছি হয়তো রাফিয়া কল দিয়েছে, তাই ফোন হাতে নিলাম। তাকে দেখলাম ফোনে বাধ্য জামাই লেখা জলজল করছে। আমি ভুল দেখছি কিনা তাই বোঝার জন্য হাত দিয়ে চোখ কষলে আবার দেখলাম, না, সত্যি তিনি কল করেছেন। খুব খুশি হলাম, হয়তো এতদিন পর আমাকে মিস করছে। এসব ভাবতে ভাবতেই কল কেটে গেল। আমি কল ব্যাক করতে যাব, তার আগে পুনরায় ওনার কল আসলো। রিসিভ করে সালাম দিলাম। ওপাশ থেকে উনি উত্তর দিয়ে বললেন, ওখানে গিয়ে কি ফাঁকিবাজ হয়ে গেছো নাকি? ঠিকমতো পড়ছো না? ভালো মন্দ জিজ্ঞাসা না করেই এমন কথা বলাতে খানিকটা ভ্যাবাচাকা খেলাম। তারপর উত্তর দিলাম, আজব, আমি পড়তে বসবো না কেন? আমি ঠিকমতোই পড়াশোনা করছি। উনি বললেন, তো রিসিভ করতে এত দেরি হলো কেন? তুমি যদি তোমার রুমেই থাকতে, তাহলে এতক্ষণ লাগে রিসিভ করতে? আমি অবাক হয়ে গেলাম। মাত্র একবার কল মিসড হয়ে গেছে, তাতেই ভাবছি আমি ঠিকমতো পড়ছি না। অবাকে এক সাইডে রেখে উত্তর দিলাম, আপনি যে কল করেছেন তা বিশ্বাস হচ্ছিল না। বিশ্বাস করতে করতে কল মিসড হয়ে গেছে। উনি হয়তো এমন উত্তর আশা করেনি, তাই কিছুটা আমতা আমতা করে বললেন, সত্যি তুমি ঠিকমতো পড়াশোনা করছো তো? আমি বিরক্ত হয়ে উত্তর দিলাম, অবশ্যই, সামনে এক্সাম পড়বো না? উনি বললেন, এটাই জানার জন্য কল করেছিলাম যে ঠিকমতো পড়ছো কিনা।
না হলে পরীক্ষায় তো রসগোল্লা পাবে। আমি গাল ফুলিয়ে বললাম, আমি মেধাবী না হতে পারি, বাট এত খারাপ ছাত্রী না। যেহেতু উনি কল দিয়ে দিয়েছেন, তাই আমি নিজে থেকেই আরও কথা বললাম। উনি উত্তর দিলেন, আবার মাঝে মাঝে নিজ থেকে বলেছেন। প্রায় 40 মিনিটের মতো কথা বলেছি। উনি ঠিকমতো পড়তে বলে কল কেটে দিলেন। আমি অবাকই হয়েছিলাম এতক্ষণ কথা বলাতে। উনি যে আমাকে মিস করছিলেন তা বেশ বুঝতে পেরেছি। আমি খুব খুশি হলাম এতে, কারণ আমাদের সম্পর্কটা এক ধাপ এগিয়ে গেছে। শাশুড়ি বলা কথাটা হয়তো একদিন সত্যি হবে। বৈধ সম্পর্কের জোরে একদিন ঠিক উনি আমাকে ভালোবাসবে। আমি সেই দিনের অপেক্ষায় রইলাম। তবে আমি কিন্তু এ কদিনে ওনাকে প্রচুর ভালোবেসে ফেলেছি, যদিও এখনো বলিনি। আমি চাই উনি আগে বলুক, উনি বলার পর আমি বলবো। এভাবে দিন কাটতে লাগলো। কাল এক্সাম। এ কয়েকদিনে উনি রোজ নিয়ম করে একবার কল করেছেন। একবারে বেশি কল দিলে হয়তো ওনাকে কেউ শাস্তি দিবেন, তাই একবারে বেশি কল দেননি। আমি নিজ থেকে কল দিলে একটু কথা বলার পরে বলে, এখন কল রেখে মন দিয়ে পড়তে বসো। তাতে আমার মনটা খারাপ হয়ে যেত। তাও আমারই ভালো ভেবে কল কেটে পড়তে বসতাম। আজ পরীক্ষা। মোটামুটি সবই পড়ে এসেছি। তাও হার্টবিট বেড়ে যাচ্ছে। কি হবে না হবে। ভাইয়া ভার্সিটিতে দিয়ে গেছে। ওনার সাথে আসার আগে কথা হয়েছে। উনি ভয় না পেতে বলেছে। প্রশ্ন বুঝে মাথা ঠান্ডা রেখে উত্তর দিতে বলেছেন। আজকে সব পরীক্ষা শেষ হলো। মাথা কিছুটা চিন্তামুক্ত হলো। রেজাল্টের জন্য আবার চিন্তায় থাকতে হবে। এর মধ্যে উনি একবার আমাকে দেখতে আসেনি, তবে ভিডিও কলে কথা হয়েছে। যদিও আমি চেয়েছিলাম উনি আসুক, তবে উনি যে নিজ থেকে খোঁজ খবর নিচ্ছে, এতে আমি অনেক খুশি। কাল ভাইয়ের গায়ে হলুদ। আজকে রাফি আর রাফিদের আসার কথা। যেহেতু মেয়ের জামাই ননদ বলে কথা, তাই আম্মু নানান খাবারের আয়োজন করেছেন। আমিও সাহায্য করছি। কলিং বেল বাজার শব্দে চমকে গেলাম। হয়তো ওনারা এসে পড়েছেন। আমার হার্টবিট বাড়তে লাগলো। আজ কতদিন পর ওনাকে দেখব। কাপা কাপা পায়ে গিয়ে দরজা খুললাম। ওপাশে উনি আর এসা দাঁড়িয়ে আছে। আমি তাকিয়ে রইলাম ওনার দিকে। তাই দেখে রাফিয়া মজা করে বলল, আমাদের কি দরজায় দাঁড় করে রাখবে নাকি? ভাইয়াও পরে দেখতে পারবে। আগে ভেতরে আসতে দাও, খুব ক্লান্ত হয়ে গেছি। আমি লজ্জা পেয়ে দরজা থেকে দূরে সরে দাঁড়ালাম। ওনারা ভেতরে আসলেন। আম্মু জলদি করে সব নাস্তা সাজাতে লাগলেন। আমি রাফিয়াকে একটা রুম দেখিয়ে দেখিয়ে ফ্রেশ হতে বললাম। তারপর ওনাকে নিয়ে আমার রুমে আসলাম। উনি এই পর্যন্ত ফোনে এত কথা বললেও কখনো কেমন আছি জিজ্ঞাসা করেনি। আজও করলেন না। তাই আমিও বললাম, কেমন আছেন? উনি ব্যাগ বিছানায় রাখতে রাখতে বললেন, আলহামদুলিল্লাহ। কিন্তু উল্টো আমাকে জিজ্ঞাসা করলেন না। তাই মনটাই খারাপ হয়ে গেল। আমি ওনাকে ফ্রেশ হতে বলে বাইরে চলে আসলাম। ওনারা ফ্রেশ হয়ে এসে হালকা পাতলা খাবার খেয়ে রাফিয়া বিশ্রাম করতে চলে গেল। আর রাফিদ আব্বু ভাইয়ের সাথে কথা বলতে লাগলেন। আমি আর আম্মু রাতের খাবার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়লাম। ওনার সাথে কিছুক্ষণ গল্প করতে খুব ইচ্ছা করছিল, কিন্তু ওনার সে আগের মতো থাকাটাকে মনটা খারাপ হয়ে গেল। আমি তো ভেবেছিলাম হয়তো আমাকে কিছুটা হলেও পছন্দ করে, তাই কল দিয়ে খোঁজ নিত। এখন মনে হচ্ছে হয়তো শাশুড়ি আম্মু অথবা শ্বশুর আব্বুর কারণেই কল দিতেন। একরাশ মন খারাপ নিয়েই আম্মুকে সাহায্য করছি। জামাইকে কি দিয়ে আপ্যায়ন করবে, আম্মু তাতে এতই ব্যস্ত যে আমার মন খারাপও চোখে পড়ছে না। এটা অবশ্য ভালোই হয়েছে। জিজ্ঞেস করলে কি বা উত্তর দিতাম। রাতে খাওয়া দাওয়া শেষে সবাই সবার রুমে গেলে আমি রাফিয়ার রুমে আড্ডা দিচ্ছি। আসলে ওনার সামনে পড়তে চায় না। এতদিন ফোনে নর্মালভাবে কথা বলার পর এখন আবার গম্ভীর হয়ে আছেন, তাই যেতে ইচ্ছে করছি না। রাত প্রায় 11টা। রাফিয়ার ঘুম পেয়েছে, তাই বাধ্য হয়ে আমার রুমে আসলাম। গিয়ে দেখি উনি শুয়ে শুয়ে মোবাইল চালাচ্ছেন। রুমে যে তার বউ নাই, এতে তার কোনো মাথা ব্যথা নেই। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে রুমে প্রবেশ করলাম। ভীষণ কান্না পাচ্ছে, তাই নিজেকে স্বাভাবিক রেখেই ওনাকে বললাম, কি ব্যাপার, এখনো ঘুমাননি? উনি আমাকে এক পলক দেখে মোবাইলটা পাশে রেখে ওনার সামনে বসতে বললেন। আমি ওনার কথা মতো ওনার সামনে বসলাম। উনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমাদের বিয়ের আজ 6 মাস হতে চলল, কিন্তু আমি এখনো তোমাকে মন থেকে মেনে নিতে পারিনি। ওনার কথা শুনে মনের ভেতর ধক করে উঠল। কিছু না বলে ওনার কথা শুনতে লাগলাম। উনি বিছানা থেকে নেমে জানালার কাছে বাইরে তাকিয়ে বলতে লাগলেন, আমার জীবনে প্রথম ভালোবাসা এসা। প্রথমবার কোনো মেয়েকে দেখে মুগ্ধ হয়েছিলাম। তারপর আস্তে আস্তে ভালোবেসে ফেললাম। কিন্তু ওর যে ছোটবেলা থেকে বিয়ে ঠিক করা ছিল জানতাম না। যদিও মাত্র 2 বছরের ভালোবাসা ছিল, তবুও খুব ভালোবেসে ফেলেছিলাম। তাই তো বিয়ের পর তোমাকে এই কথাগুলো বলছিলাম। মা বাবার প্রতি খুব রাগ লাগছিল, কেন তারা আমার সাথে এমন করলো। ওনার কথা শুনে আমার খুব ভয় হলো। হঠাৎ এতদিন পর উনি এসব কেন বলছেন? তবে কি এসে আবার ওনার জীবনে ফিরে এসেছে? কথাটা ভাবতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। চোখে পানি চিকচিক করতে লাগলো। উনি উল্টো দিকে দাঁড়িয়ে, তাই আমাকে দেখছে না। আমি চোখের পানি মুছে নিজেকে সামলে আবার ওনার কথা শুনতে লাগলাম। উনি আরও বলছেন, তবে সেদিন সবচেয়ে বেশি আঘাত পেলাম
যেদিন জানতে পারলাম আমার কারণে আমার পরিবার এতটা অপমানিত হয়েছে। আর এশার ছোটবেলা থেকে বিয়ে ঠিক ছিল, কিন্তু এশা আমাকে বলেনি। সেদিন আমার মনের অবস্থা কী ছিল বিশ্বাস করো, আমি বলে বোঝাতে পারবো না। তারপর থেকে প্রতিদিন তুমি কিছু না কিছু জোর করে করাতে, শপথ পড়াতে, আমিও সব মেনে করতে লাগলাম। কারণ আমার আর এশার পথ আলাদা হয়ে গেছে বুঝতে পেরেছিলাম। তোমার এত জোর করাতেও আমি এশাকে পুরোপুরি ভুলতে পারিনি, এখনও পারছি না। যতই হোক, প্রথম ভালোবাসা। স্বামীর মুখে এমন কথা শুনে চোখ থেকে টপ টপ করে না চাইতেও পানি পড়ছিল। আজকে যেন জোর করে কিছু বলা বা করানোর জোর পাচ্ছি না। আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে গেল। উনি আরও বলছিলেন, তবে আমিও কি সত্যি ভুলে যেতে চাই, তোমাকে মেনে নিতে চাই। এতদিন যেমন আমাকে সময় দিয়েছো, তেমনি আরও কিছু সময় চাই নিজেকে সামলে নিতে। এতদিন কথাগুলো বলতে না পেরে দম বন্ধ হয়ে আসছিল। আজকে কিছুটা হালকা লাগছে, কিন্তু এই কথাগুলোর কিছুই আমার কান পর্যন্ত পৌঁছায়নি। আরও কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু আমার কোনো সারা শব্দ না পেয়ে পিছনে তাকালেন। তাকিয়ে দেখলেন আমি ঘুমিয়ে পড়েছি। তাই উনি একটা দীর্ঘশ্বাস ফেলে আমার পাশে শুয়ে পড়লেন। রাতে কাঁদতে কাঁদতে কখন যে চোখ লেগে গেছে বুঝতে পারিনি। প্রতিদিনের মতো ফজরের আজানের শব্দে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম উনি আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন। কেন জানি প্রতিদিনের মতো আজ খুশি হতে পারলাম না, কারণ তিনি সব আমার জোর করাতে করছেন, নিজ মন থেকে নয়। কাল রাতের কথা মনে পড়তে আবারও চোখ ভিজে গেল। তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেলাম। কিছুক্ষণ কান্না করার পর ফ্রেশ হয়ে অজু করে ওনাকে ডেকে তুললাম। আজ উনি বাড়িতে নামাজ আদায় করলেন। দুজনের নামাজ শেষে উনি আব্বুর সাথে আজকের আয়োজন নিয়ে আলোচনা করতে গেলেন, আর আমি আম্মুকে সাহায্য করতে চলে গেলাম। আমাদের সাহায্য করতে রাফিয়াও চলে আসলো। আমরা অনেক নিষেধ করার পরও আমাদের হাতে হাতে কাজ করতে লাগলেন। হলুদের সব কাজ সম্পূর্ণ হলো। সারাদিন আমি একটু হাসিনি। সবাই তখন কিছু জিজ্ঞাসা না করলেও অনুষ্ঠান শেষে একে একে ভাইয়া, আব্বু, আম্মু, রাফিয়া জিজ্ঞেস করলো মন খারাপ কেন। সবাইকে বললাম মন খারাপ না, মাথা ব্যথা করছে, তাই চুপচাপ। সবাইকে অনেক কষ্টে বিশ্বাস করাতে পারলেও ভাইয়া আর রাফিয়া বিশ্বাস করলো না। ওদের আরও কিছুক্ষণ বোঝানোর পরেও যখন দেখলাম মানছি না, তখন আর কথা না বাড়িয়ে আমার রুমে চলে আসলাম। আমার পিছু পিছু রাফিদও আসলেন। এসে আমাকে তার মুখোমুখি দাঁড় করিয়ে জানতে চাইলেন কি হয়েছে। ওনার এই প্রশ্নে যেন নিজেকে সামলাতে পারলাম না, ফুপিয়ে কেঁদে উঠলাম। তিনি ব্যস্ত হয়ে কান্নার কারণ জানতে চাইলেন। আমি তবুও কিছু বলছি না, কেঁদেই যাচ্ছি। কিছু বলছি না দেখে উনি নিজ থেকে আমাকে জড়িয়ে ধরলেন। তারপর আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, তোমার কি রাতের জন্য মন খারাপ? আমি পানি ভর্তি চোখে ওনার দিকে তাকালাম। আমার এমন নীরবতা আর তাকানো দেখে বুঝতে পারলেন যে কালকের জন্যই মন খারাপ। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে জড়িয়ে ধরে বললেন, তুমি হয়তো কাল রাতে আমার পুরো কথা শোনোনি। আমি কথা শেষে তাকিয়ে দেখলাম তুমি ঘুমিয়ে গেছো। কতটুকু শুনেছো আমি জানি না। যদি পুরোটা শুনতে, তাহলে হয়তো কালকে রাতের জন্য মন খারাপ করে থাকতে না। আমি ওনার কথা শুনে ওনার দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকালাম। উনি আমার দিকে তাকিয়ে আবারও বললেন, আমি কালকে যা বলছিলাম সেগুলো নিজেকে হালকা করতে বলেছিলাম। যেহেতু তুমি চাও আমি তোমাকে মন থেকে মেনে নিই, আর আমি যেহেতু এখনও ঈশাকে পুরোপুরি ভুলতে পারিনি, তাই তোমার কাছে আরও সময় চেয়েছিলাম। আমিও চাই তোমাকে মেনে নিতে, কিন্তু সেটা মন থেকে বাধ্য হয়ে না। আমি অবাক হয়ে শুনলাম, আর ভাবছি আমি কি ঠিক শুনছি? উনি কি আমাকে সত্যি মেনে নিতে চান? তাহলে কালকে কেন এগুলো বলল? আমি ছলছল চোখে ওনার দিকে তাকালাম। উনি হয়তো বুঝতে পেরেছেন, তাই বললেন, আমি আগেই বলেছি, নিজেকে হালকা করতে মনের কথাগুলো বলেছিলাম। কিন্তু তুমি তো পুরোটা না শুনেই ঘুমিয়ে পড়েছ। আর আজ শুধু শুধু মন খারাপ করেছিলে, নাকি তুমি চাও না আমি মনের কথা প্রকাশ করি? আমি চোখ মুছে বললাম, না, আমি সত্যি খুশি হয়েছি। আপনি নিজের মনের কথা নিজ থেকে আমায় বলেছেন। আমারই উচিত ছিল সবসময় জোর না করে মাঝে মাঝে আপনার মনের কথা শোনা। উনি বললেন, আচ্ছা হয়েছে হয়েছে, এখন চলো, খেয়ে ঘুমাবে। কালকে অনেক ধকল যাবে। সুন্দরভাবে কোনো ঝামেলা ছাড়াই ইসলামিক শরীয়ত মোতাবেকই সব নিয়ম মেনে ভাইয়ের বিয়ে সম্পন্ন হলো। আজকে সকালে শ্বশুর শাশুড়ি এসেছেন। আমরা পরশু সবাই চলে যাব। ভাবিকে এ বাড়িতে আনার পর অনেক মজা করলাম। একটু মন খারাপ হলো, যদি আমার বিয়ে না হতো তাহলে ভাবির সাথে অনেক মজা করতে পারতাম। ভাবি খুব ভালো মনের মানুষ। ভাইয়ের শ্বশুরবাড়ির সকলে বেশ ভদ্র বিনয়ী। হাসি মজা আনন্দের মধ্যে দিয়ে আমাদের এ বাড়িতে যাওয়ার দিন এসে গেল। আম্মু, আব্বু, ভাইয়া, ভাবিকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। আজকে আমরা ও বাড়িতে যাব, আর ভাইয়াও ওর শ্বশুরবাড়িতে যাবে। আম্মু বলেছিল আর কয়েকদিন আমাকে রেখে যেতে। আমিও থাকতে চেয়েছিলাম, কিন্তু শাশুড়ি আম্মু বললেন অনেকদিন হয়েছে এ বাড়িতে আসে, কিছুদিন ও বাড়িতে থাকুক, পরে আবার এসে থাকবে। আম্মু আর কিছু বলতে পারেনি। আসার সময় আম্মু আর আমি অনেক কেঁদেছিলাম।
আব্বুরও চোখে পানি ছিল। আর ভাইয়া বারবার বলে দিয়েছে ও বাড়িতে কোনো সমস্যা হলে বা কেউ কিছু বললে সাথে সাথে ভাইয়াকে বলতে। ভাবি বলেছেন যেন তাড়াতাড়ি আবার বেড়াতে আসি। গাড়িতে বসেও কাঁদছিলাম। আমার কান্না দেখে উনি বলেন, বিয়ের 6 মাস পর এখন এমনভাবে কাঁদছেন যেন মনে হচ্ছে আজকে তোমার বিয়ে হয়েছে আর পরিবার ছেড়ে চলে যাচ্ছ, তাই কেঁদে কেঁদে পুকুর বানিয়ে ফেলছ। নাকি ভাবির কান্নার ছোঁয়া লেগেছে তাই কাঁদছ। এমন ফাইজলামো করা কথা বলাতে কিছুক্ষণের জন্য কান্না বন্ধ হয়ে গিয়েছিল। উনি যে আমার সাথে মজা করবেন আমি কল্পনাতেও ভাবতে পারিনি, কারণ সবসময় উনি মুখ গম্ভীর করে রাখতেন। তারপর আবারও কেঁদে দিলাম। এই কান্নার সুখ দুঃখ মিশ্রিত ছিল। এই বাড়িতে আসার পর খুব ভালোভাবে দিন কাটছিল। বিশেষ করে উনি আমার সাথে ফ্রি হওয়াতে আরও ভালো কাটছিল। কিছুদিন পর বিকালে সবাই মিলে গল্প করছিলাম, সাথে হালকা নাস্তা। উনিও আজকে বাসায়। দুপুরের পর আর যাননি। হঠাৎ করে কলিং বেল বাজাতে সবাই সেদিকেই তাকালাম। রাফিয়া উঠে দরজা খুলে দিল। ওপাশে এসে আর আব্বুকে দাঁড়িয়ে থাকতে দেখে মুখ কালো করে ফেলল। তারপরও ভদ্রতার খাতিরে সালাম দিল। শ্বশুর জানতে চাইলেন কে এসেছে। এশার আব্বুকে দেখে উনিও মুখ গম্ভীর করে ফেলেন। আমি যেহেতু এশার আব্বুকে চিনি না, তাই শুধু বসে বসেই দেখছিলাম। এশার আব্বু বলেন, ভেতরে আসতে বলবেন না। আব্বুর গম্ভীরভাবেই রাফিয়াকে বললেন এশার আব্বুকে ভেতরে আসতে দিতে। রাফিয়া দরজা থেকে সরে দাঁড়ালো। এশার আব্বুকে দেখে সবার মুখে গম্ভীর হয়ে গেল রাফিদেরও। এশার আব্বু এসে সোজা শ্বশুর আব্বুর পাশে বসলেন। ভালো মন্দ জিজ্ঞেস করতে লাগলেন। আব্বু উত্তর দিলেন, তবে মুখে গম্ভীরতা বজায় রেখে। রাফিদ উঠে চলে যেতে চাইছিলেন, তখন তার হাত ধরে আবার বসিয়ে দিলাম। তারপর জানতে চাইলাম উনিকে। রাফিদ বলল, এশার আব্বু। সাথে সাথে আমার মুখও গম্ভীর হয়ে গেল আর মাথায় হাজারটা প্রশ্ন ঘোরাঘুরি করতে লাগলো। ওনার আসার কারণ কি? এশার আব্বু কথা বলার এক পর্যায়ে আব্বুর হাত ধরে বললেন, সেদিনের ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত। আমি তো আপনাদের বলেছিলাম যে এশার বিয়ে ঠিক মৃত বোনের কাছে ওয়াদা দেওয়া। আমি জানি আপনারা রাফিদকে বুঝিয়েছিলেন, কিন্তু ওরা বোঝেনি, উল্টো পালাতে চেয়েছিল। তাই আমি বাধ্য হয়ে আপনাদের অপমান করেছিলাম যেন আপনারা রাফিদের অন্য কোথাও বিয়ে দিয়ে দিন। বিশ্বাস করেন, যদি ওয়াদা না থাকতো তো রাফিদকে আমি মেনে নিতাম, কারণ ওর রিজেক্ট করার মতো পাত্র না। তবে রাজবও অনেক ভালো ছিলে। আমরা সবাই মনোযোগ দিয়ে ওনার কথাই শুনছিলাম। উনি একটা লম্বা শ্বাস নিয়ে আবারও বললেন, হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন জেগেছে যে আপনাদের অপমান না করে আমার মেয়েকেও বোঝাতে পারতাম, কিন্তু এতে আরও উল্টো হতো। ছোট থেকে আহ্লাদে দিয়ে বড় করাতে জেদি হয়ে গেছে। যখন যা চায় তাই ওকে দিতে হবে। ওকে বোঝাতে গেলে সত্যি সত্যিও পালিয়ে যেত। তাই আপনাদের সাথে খারাপ আচরণ করেছি, আর তার জন্য আমি সত্যি লজ্জিত, ক্ষমাপ্রার্থী। আব্বু হয়তো বুঝতে পেরেছে তার অবস্থা, তাই এশার আব্বুর হাত ধরে বললেন, এভাবে বলবেন না। আপনি যদি এই কথাগুলো সেদিনই বলতেন তাহলে আজ এরকম পরিস্থিতিতে পড়তে হতো না। এশার বাবা লজ্জিত মুখে বললেন, আমি তখন ভেবে কিছু করিনি। আমার মাথায় শুধু ছিল যেভাবেই হোক রাফিদের অন্য কোথাও বিয়ে দিতে হবে। তাই ওনাকে থামিয়ে দিয়ে আব্বু বললেন, আচ্ছা বাদ দিন, নাস্তা করেন। এশার আব্বু এক গ্লাস পানি খেয়ে বললেন, সামনের শুক্রবার এশার বিয়ে, আপনারা অবশ্যই আসবেন। আব্বু বললেন, চেষ্টা করব। এশার আব্বু বললেন, চেষ্টা না, আসতে হবে। যদি আসেন তো বুঝবো আমাকে মন থেকে ক্ষমা করেছেন, না হলে ভাববো আমার কৃতকর্ম ক্ষমার অযোগ্য। আব্বু বললেন, আরে এভাবে বলছেন কেন? আমি সত্যিই ক্ষমা করে দিয়েছি, আমরা যাব। এশার আব্বু বললেন, আচ্ছা তাহলে আজ আসি। তারপর আবার আমার দিকে তাকিয়ে বললেন, রাফিদের বউ? আব্বু বললেন, হুম। এশার আব্বু হেসে বললেন, বাহ, বেশ মিষ্টি তো। তুমি কিন্তু অবশ্যই আসবে, আর সবাইকে নিয়ে আসার দায়িত্ব কিন্তু তোমার। আমি মুচকি এসে বললাম, আচ্ছা। তিনি চলে গেলেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে রাফিদকে বললাম, আচ্ছা আপনার কি মন খারাপ এশার বিয়ে হয়ে যাচ্ছে তাই? উনি ভ্রুকুচকে বললেন, মন খারাপ হবে কেন? বরং আমি খুব খুশি ও নিজের জীবন গুছিয়ে নিচ্ছে। আমি আরও কিছু বলতে যাব, তার আগে তিনি বললেন, পুরনো কথা বলে বা মনে করে বর্তমান নষ্ট করা উচিত নয়। আমিও মুচকি এসে বললাম, হুম। তারপর ঘুমিয়ে পড়লাম। আজ এশার বিয়ে অনেক সুন্দরভাবে সব আয়োজন করেছেন, কোনো ত্রুটি রাখেনি। আমাদের দেখে এশার আব্বু আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেন। আমি গেলাম এশার কাছে। ও এমনিতেই দেখতে অনেক সুন্দরী, আজকে বিয়ের সাজে আরও সুন্দর লাগছে। আমি নিজেই মুগ্ধ হয়ে ওকে দেখতে থাকলাম। তারপর গেলাম ওর সাথে কথা বলতে। ওর সাথে কথা বলে বুঝতে পারলাম এই বিয়ে ও মন থেকেই করছে। আমাদের বিয়ের পর 2-3 মাস মন খারাপ ছিল। তারপর রাজীবকে সব সত্য বলে দেয়। অবাক করার বিষয়, রাজীব ওকে কিছু বলেনি, উল্টো সাপোর্ট করেছে। বেশি বেশি কল দিয়ে খোঁজ খবর নিয়েছে। তার 1 মাস পরে দেশে চলে এসেছেন যেন এসা একা ফিল না করে। দেশে আসার পর অনেক জায়গায় ঘুরতে নিয়ে গেছে, বেশি বেশি সময় দিয়েছে। তার ধারণা উনি কম সময় দিতেন, তাই এসা অন্য কারোর প্রতি আকর্ষিত হয়েছে। আর তার 3 মাস পর এসা নিজেই বিয়ের কথা বলেছে।
ওর সাথে আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলাম আমার একমাত্র জামাইয়ের কাছে। উনি যেহেতু জানতেন আমি এশার কাছেই ছিলাম, তাই এই বিষয়ে কোনো প্রশ্ন করলেন না। উনি গল্প করতে লাগলেন আর আমি ওনাকে দেখতে লাগলাম। ওনার মুখে বিষাদের ছাপ ছিল না, বরং দেখে ওনাকে হালকা লাগছিল। দেখতে দেখতে কেটে গেছে 6 বছর। আমি এখন এক মেয়ের মা। আমার মেয়ের নাম রাইমা। আমি একটা বেসরকারি স্কুলে শিক্ষকতার কাজ করি। এটা আমার ছোটবেলার ইচ্ছে ছিল টিচার হওয়ার। ওনারা কেউ বাধা দেননি। তবে এতদিনের ওনার মুখ থেকে ভালোবাসা কথাটা শুনতে পারিনি। মাঝে মাঝে উনি ঘুরতে নিয়ে যান, প্রতিদিন কিছু না কিছু কিনে আনেন খাওয়ার জন্য, বিশেষ করে আইসক্রিম। মাঝে মাঝে ফুল নিয়ে আসেন, নিজের হাতে সাজিয়ে দেন। উনি মুখে না বললেও ওনার ভালোবাসা অনুভব করতে পারি। তবুও ওনার মুখ থেকে শোনার প্রবল ইচ্ছা। এর মধ্যে রাফিয়ার বিয়ে হয়ে গেছে। ওর একটা ছেলে হয়েছে, 2 বছর বয়স। ভাইয়ার 4.5 বছরের একটা মেয়ে আর 1.5 বছরের একটা ছেলে আছে। এছাড়া একটা ছেলে আছে 4 বছরের। আজকে আবার একটা খুশির সংবাদ এসেছে, আমি আবারও মা হব। উনি আসলে ওনাকে বলাতে খুব খুশি হলেন। খুশিতে আমাকে উঁচু করে ঘুরতে লাগলেন। তারপর এবাড়ি ওবাড়ি সবাইকে জানালেন খুশিতে আজও বাড়ির লোক আসবে। শাশুড়ি সব আয়োজন করেছেন, আমাকে কিছু করতে দিচ্ছে না। আগের বারের মতো 1.5 বছরের মতো আমাকে সব কাজ থেকে ছুটি দিয়েছেন। আনন্দ হাসি খুশির মধ্যে দিন কেটে গেল। রাতে উনি ফুল নিয়ে আসলেন। তারপর আমার সামনে হাঁটু গেড়ে বসে বললেন, তুমি তো বলবে না? আমি বলছি। আমি চেয়েছিলাম তুমি আগে বলো। তোমার আশায় থাকলে বড় হয়ে গেলেও ভালোবাসি কথাটা শোনা হবে না। অবশেষে আমি তোমাকে অনেক ভালোবাসি। মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমাকেই পাশে চাই। সারা জীবন এভাবে আমার পাশে থেকো। আমি সত্যি খুব ভাগ্যবান তোমার জীবন সঙ্গী হিসেবে পেয়ে। ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আমার চোখ থেকে আনন্দের অশ্রু পড়ছে। আমি ওনার হাত থেকে ফুল নিয়ে আমিও বললাম, আমিও আপনাকে খুব ভালোবাসি। সারা জীবন আপনার পাশেই থাকতে চাই। ভালোবাসি। মনে মনে ভাবলাম, শাশুড়ি আম্মুর কথাই সত্যি হলো। বৈধ সম্পর্কের জোরে উনি ঠিক আমাকে ভালোবেসে ফেললেন। সমাপ্ত।